Hello, dreamers. Welcome to our third class. And today we're totally focused on IBM math. And the class is not about learning maths, it's about how we're going to study math, what we should do, and what to avoid. So, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? গ্রেট। ওকে, ফার্স্ট শুরুতে একটা বিষয় আমার খুবই জানা দরকার। আপনারা আইবি প্রিপারেশন শুরু করার সময় মানে সবচেয়ে যে বিষয়টা বেশি ভয় কাজ করে যে এই একটা সেগমেন্ট আমি ফেল করতে পারি বা আমাকে যদি মারা দেয় ওই একটা সেগমেন্টে দিতে পারে, সেটা হচ্ছে আইভিএ ম্যাথ। আপনাদের কি কি ধারণা যে আইভিএ ম্যাথ নিয়ে আপনাদের কি কি ধারণা এই মুহূর্তে আছে? জাস্ট একটু বলবেন, তাহলে আমার পুরো সেশন নিতে অনেক সুবিধা হবে। স্পিক আপ। আইভিএ ম্যাথ মানে আপনাদের কাছে কি? রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন। ওকে, ওই হচ্ছে আমার কাছে আইবি এর ম্যাথ হচ্ছে 9-10 এর ম্যাথ, তবে ম্যাথটা একটু ম্যাচিওর্ড আর কি। ম্যাথটা একটু ম্যাচিউরড। ওকে, তারপরে এড করেন। ট্রিকি। ওকে, ভাইয়া ম্যাথ গুলা বহুরূপী হয়। সহজ ম্যাথ গুলা দেখতে কঠিন লাগে, কঠিন ম্যাথ গুলা দেখলে সহজ লাগে। কম্প্রিহেনশন, তারপর হচ্ছে বেসিক, লাইক হচ্ছে আপনার 9-10-এর মতো, বাট ম্যাচিউরড মানুষদের যে টেস্টগুলো করা লাগে ওইভাবে মডিফাই করা। তারপর হচ্ছে ট্রিকি। আর লাস্ট যে বললেন, একটু একটু আবার বলবেন প্লিজ। বহুরূপী, কঠিন গুলা সহজ লাগে, সহজ গুলা কঠিন লাগে। জাস্ট ফার্স্ট ওই লুক। যে এই ট্রিকি মানে খুবই ট্রিকি, হ্যাঁ হ্যাঁ। আপনাকে ক্র্যাক করতে হবে। তো এখানে বলি, মূলত আইভির ম্যাথটা কেন দেয় সেটাকে আপনাকে জানতে হবে। আরো তো অন্যান্য সাবজেক্টের টেস্ট নিতে পারতো, বাট কেন ওই যে অ্যাপটিটিউড টেস্টে ম্যাথ এখনো রাখছে? বেসিক ম্যাথ একটা অনেক বড় একটা সাবজেক্ট। কেউ আছে ম্যাথ দিয়ে অনেক বড় বড় ইনোভেশন করছে, রিসার্চ করছে, সায়েন্টিস্ট হচ্ছে। কিন্তু আপনাদের তো আর যে আইভি ক্র্যাক করার জন্য খুবই এত বড় লেভেলে এক্সপার্ট হতে হবে না। কিন্তু সামান্য বেসিক যেগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, যারা পড়ি নাই তাদের হচ্ছে অন্য আলাদা বিষয়, কিন্তু যারা পড়ে আসছি তারা জানি আহ, এই আইভি লেভেলের যে ম্যাথগুলা ওই ধরনের কনসেপ্টের মধ্যেই সীমাবদ্ধ। বাট ডিফারেন্স হচ্ছে আপনার এখন হচ্ছে অনেক ম্যাচিউরড, 20+, সবাই তো 20+ এটলিস্ট। তো ওই ম্যাচিউরিটির সাথে মিল রাখার জন্য, ওই ম্যাচিউরিটির সাথে মিল রেখে আপনাদের কিভাবে অ্যাসেস করা যায় সেই জন্য প্রশ্নগুলো হচ্ছে একটু ট্রিকি হয়। সেম কনসেপ্ট এখানে আপনাকে ম্যাথের যে বেসিক কনসেপ্ট, এটা তো মাস্ট। আমাদের যে বেসিক কনসেপ্ট, আমরা অনেক বছর পড়াশোনার বাইরে আছি, বা যখন আমরা স্কুল লাইফে ছিলাম আমরা ম্যাথটাকে একটু ভয় পেতাম, ইগনোর করছি। বাট এখন হচ্ছে কি ওই বেসিক গুলো আগে একটু কভার করতে হবে, এটা হচ্ছে মাস্ট। আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে। তারপর হচ্ছে যে বিষয়টা হয়েছে ম্যাচিউর লেভেলে সলভ করার জন্য যা করা লাগে, আপনাকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, এনাফ প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি একটা লেভেলে আসবেন। ওকে, এটা জাস্ট আইডিয়া। আজকে আমরা এই সেশনে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আইবি এর প্রিভিয়াস ইয়ার যে কোয়েশনের ডেটা সেগুলো নিয়ে একটু অ্যানালাইজ করব, তারপর হচ্ছে কাট অফ নিয়ে অ্যানালাইজ করব, তারপর হচ্ছে আপনাদের কি কি অ্যাভয়েড করা লাগবে, এক্সাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এগুলো নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো আপনাদের শুরুতেই জানা উচিত। ওকে, ফার্স্ট একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। আহ, আমি এটা করি। এই যে জাস্ট এই ডায়াগ্রামটা একটু দেখেন। আইভি লেভেলের যে ম্যাথগুলো আসে এটা অনেকটা জিমেটের মতো, ইন্ডিয়ান ক্যাট এক্সামের ম্যাথের মতো। এই কয়েকটা বিষয়ে একটা সিমিলারিটি আছে। জব বেসড যেগুলা ওইগুলো না,
যেগুলো হচ্ছে জিআরজিমেটে আসে, একটু বড় লেভেলের ওয়ার্ডিং থাকে, ওই ধরনের প্রবলেম নিয়ে বলছি। এখানে একটা বিষয় দেখবেন, ফার্স্ট যে বিষয়টা, বড় লেভেলের ম্যাথ মানে কিন্তু কঠিন না। আমরা ওই বড় দেখি, প্রথমত আমাদের একটা ব্যারিয়ার কাজ করে, আমাদের বেশিরভাগই হচ্ছে বাংলা মিডিয়ামে থাকি, ম্যাথ তো আমরা এমনিতেই ভয় পাই। এই কয়েকটা বিষয় মিলিয়ে ইজি ম্যাথ একটু লম্বা করে দেওয়া, ওই লম্বা করে দেখলে আমরা ভয় পেয়ে যাই, পুরোটা পড়তে পারি না। হতে পারে আমাদের রিডিং দক্ষতা কম থাকার কারণে, বা হতে পারে আমাদের অলসতা, বা হতে পারে আমাদের অভ্যাস নেই। কিন্তু এই ধরনের প্রবলেমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কম্প্রিহেন্ডিং দ্য প্রবলেম। আপনার পুরো প্রবলেমটা পড়ে বের করা, প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কি কি দেয়া আছে, আপনাকে কিভাবে কি বের করতে হবে, সেটা ওই প্রশ্ন পড়ার পরেই কিন্তু সলভ হয়ে যায়। এইখানে যদি আপনি একটু মিস্টেক করেন, প্রশ্ন বুঝতে ভুল করেন, তাহলে বাকি যে কাজ থাকে, যে আপনার ফ্লো চার্ট তৈরি করা, ক্যালকুলেশন করা, সব কিন্তু ভুল দিকে ধাবিত হবে, এবং দিন শেষে আপনার প্রশ্নটা ভুল হবে। বাট আপনার শুরুতেই যদি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারেন, ধরেন আপনার একটা ম্যাথ একটু মোটামুটি বড়, অ্যাভারেজ টাইম লাগে 2 মিনিট, তা আপনি যদি ওইখানে 40 সেকেন্ড সময় শুধুমাত্র ম্যাথটা পড়তেও সময় দেন, এটা কিন্তু সময় নষ্ট না। কারণ পরের যে বিষয়গুলো থাকে, আহ এখানে ফ্লো চার্টের বিষয়টা হচ্ছে কি, আহ, আপনি পরে করতে পারেন, অথবা ওই যে আমরা ম্যাথ রিডিং পড়ার সময় পাশে লিখি x+y, ভেরিয়েবল এবার দিয়ে দিই, ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, আমরা পাশে ফ্লো চার্ট তৈরি করি কিভাবে কি করব, কোনটার সাথে কি কানেক্টেড, এগুলোই। তো এইগুলো হচ্ছে আপনার রিডিং পড়ার সময়ই আপনি সলভ করতে পারবেন, এবং এইখানে আপনার 70% প্রবলেম সলভ। এই বাকি যে থাকে ক্যালকুলেশন, এইটা হচ্ছে খুবই বাচ্চা লেভেলের, মানে আপনার মেকানিক্যাল টাইপের, যারা হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন পারে, বা সিক্সের স্পিড ক্যালকুলেশন হচ্ছে আলাদা বিষয়, মোটামুটি ক্যালকুলেশন যারা পারে, এখানে বিষয়টা রোবোটিক হয়ে যায়। আপনাদের অবশ্যই পারা লাগবে, কিন্তু সিগনিফিকেন্সটা কিন্তু এখানে বেশি। হাই লেভেলের ম্যাথে আপনার মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে এই যে প্রশ্ন যে ট্রিকি, সেটা ধরতে পারা, ট্রিকিটা কোন দিকে গেছে, কোন বিষয়টা একটু উলট করে দিছে, সেটা ধরতে পারা। এই জন্য আমরা সব সময় আমাদের প্রিপারেশন সময় একটা বিষয় মাথায় রাখবো, প্রশ্ন বুঝতে পারার স্কিলটা। আমরা অনেক সময় অনেক প্রবলেম আমরা ফেস করব, আমাদের আপনাদের প্র্যাকটিস প্রবলেমও দিব, দেখবেন খুব ইজি প্রশ্ন বাট অনেক লম্বা। সেটার একটাই উদ্দেশ্য আপনাদের এই যে কম্প্রিহেন্ডিং বিষয়ে জোর দেওয়া। আপনারা পড়বেন, চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি যেন পড়তে পারেন, সঠিকভাবে পড়তে পারেন, কোনো বিষয় যেন মিস না হয়, সেটা। এই দুইটা বিষয় যদি আপনি ঠিক মতো সলভ করতে পারেন, দ্যাট মিনস আপনার 70% প্রবলেম সলভড। আর বাকি যে ক্যালকুলেশনের বিষয়টা, সেটাতে আপনার বেশি মাথা কামানো লাগবে না, আপনি পারবেন। সেটা হচ্ছে ওই যে আপনি বেসিক ফর্মুলা শিখতে পারবেন, পারলেই এইখানে 30% কভার করতে পারবেন। আর স্পিডের বিষয় হচ্ছে মডার্ন প্যাটার্নে, আইভের যে রিসেন্ট প্যাটার্নে, এটা ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? আইভি রিসেন্টলি হচ্ছে আপনার ডিফিকাল্ট লেভেলের ম্যাথ বেশি দেয়। মনে করেন 25টা ম্যাথ, আমরা অ্যাভারেজ সময় রাখি 40 মিনিটস। 40 মিনিটস, তো আপনি কি 25টা দেখাতে পারবেন? খুব টাফ হলে আমাদের টার্গেট করা থাকে কটা দেখানো, তো বলবেন। ম্যাথ যদি খুব টাফ হয়, আমরা ধরতে পারি, তাহলে আমাদের টার্গেট থাকবে কয়টা, যে কয়টা অ্যাটলিস্ট দেখানো। 15। টাফ হলে 15 দেখাতে পারবেন, আরে শিওর? না, মেবি 9-10টা 10 হলে or 12, মনে হয় হ্যাঁ, হবে। 10 or 12। 10 থেকে 12। এইখানে হচ্ছে খুব টাফ হলে 10 থেকে 12টা হবে, যারা টপার থাকবে তাদের লেভেল। কারণ ওই ধরনের ম্যাথ আপনি টাইমে শেষ করতে পারবেন না, আপনি যদি ম্যাথটা পারেনও টাইমে শেষ করতে পারবেন না। আর ওই ধরনের খুব খুব বেশি টাফ আসলে অ্যাভারেজ কাট অফ থাকবে 6 to 7। খুব টাফ বলতে আমাদের কিন্তু পুরো জার্নিতে ম্যাথের কয়েকটা লেভেল থাকবে, 1 to 7 লেভেল, 1 to 7 প্রত্যেকটা প্রশ্নের পাশে পাবেন। তো এইখানে আইভে যে লেভেলের ম্যাথ দেয়, সেটা হচ্ছে টাফ লেভেলগুলো হচ্ছে 4, 5, 5, 6, 7।
এই 4 হচ্ছে মিডিয়াম লেভেলের, আর এই যে রেঞ্জের ম্যাথগুলা সেগুলো হচ্ছে খুব টাফ। এই ধরনের ম্যাথ খুব বেশি আসছে রিসেন্ট, হচ্ছে এনএসআই এডি এক্সাম লাস্ট যেটা আসছে, সেখানে এই রেঞ্জের ম্যাথ বেশি ছিল, এই জন্য অনেকেই পারে না। আর আইবি কি করে, নর্মালি বিভিএমবি পরীক্ষায় এই 4 আর 5-এর মধ্যে ব্যালেন্স রাখে। এদিকে মনে করেন 5 থেকে 10% রাখে, আর এদিকে আর কয়েকটা ইজিও রাখে, এভাবে ব্যালেন্স রাখে। সেটা নিয়ে আমরা কথা বলবো, বাট আপনাদের জাস্ট আইডিয়া নিয়ে রাখেন। আমাদের মেইন টার্গেট থাকবে লেভেল 4-5 খুব ভালোভাবে সলভ করা, বর্তমানে রিসেন্ট প্যাটার্নের আলোকে আর কি। ওকে, ওই টাইমের বিষয়ে যে বললাম, স্পিড ক্যালকুলেশন কেন আমাদের এখন ম্যান্ডেটরি না। আমরা এনাফ প্র্যাকটিস করলে এমনিতেই ক্যালকুলেশনের স্পিডটা আপনার এনাফ চলে আসবে, আলট্রা প্রো হওয়া লাগবে না। কিন্তু এই যে যখন আপনি টাফ টাফ কোয়েশনের দিনে 25-এর মধ্যে 10টা টার্গেট দাগাবেন, তখন আপনার পার কোয়েশন আপনি 40 মিনিট ধরলে 4 মিনিট পাচ্ছেন। পার কোয়েশন ইউ আর গেটিং 4 মিনিটস। এখন বলেন, খুব বেশি টাফ প্রশ্ন আসলে আপনার যদি এনাফ প্র্যাকটিস থাকে, আপনাকে আসলেই 4 মিনিট লাগবে, নাকি আপনি 3 মিনিটের মধ্যেই পারবেন? একবারে লেভেল 6 পর্যন্ত আপনার 4 মিনিট লাগে না, যদি পারেন আর কি। প্রবলেমটা আপনার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে? তো টাইম হচ্ছে বিষয় না এখানে। আপনি যদি স্লোলি করেন, আপনি এক্সট্রা আরো 30 সেকেন্ড নিলেন, 1 মিনিট নিলেন, ক্যালকুলেশনটা বিষয় না, মেইন হচ্ছে আপনার ভুল না করা। কারণ এখানে এক্সট্রা সময় নেবেন, দাগাবেন কম, একটা যদি ভুল হয়, ধরেন আপনার হচ্ছে টাফ কোয়েশনের দিনে আপনি পারলেন দাগাতে 60টা, এর বেশি পারলেন না, 10টা তো আমাদের টার্গেট, বা 60টা পারলেন। এখন এই 60টাতে আপনি 40 মিনিট সময় দিলেন, কারণ প্রত্যেক কোয়েশন আপনি প্রায় 5 মিনিট করে দিচ্ছেন। এইখানে যদি একটা ভুল হয়, ইউ আর আউট অফ দ্য গেম। তখন আপনার কাট অফ মার্কস চলে আসবে, মনে করেন 5.75 হতে পারে। ওই এক্সামে ম্যাথের কাট অফ ছিল 6, আপনি 0.25-এর জন্য আউট অফ দ্য গেম। তো আমাদের পুরো লার্নিং একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যখন টাফ ম্যাথ করব, যদি একটা ম্যাথ ধরি, সেটা আমাদের বুঝে ধরা লাগবে যে আমরা এটা পারবো, এবং 5 মিনিট সময় নেব। মানে যখন আপনি 60টা অ্যাপ্রোচ করবেন আর কি, 5 মিনিট, 3 থেকে 5 মিনিট সময় নেবেন একটা ম্যাথে, ওই ম্যাথগুলো যেন কোনোভাবে ভুল না হয়। মানে ম্যাথের ক্ষেত্রে আপনি কখনোই কোনো মানে এররের সুযোগ রাখবেন না। একটা পারছেন না, এটা ইগনোর করে সাথে সাথে অন্য ম্যাথ ধরবেন। ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক প্রশ্নই লাস্ট ক্লাসে বলছিও যে আমরা আমাদের রিস্ক নিতে হবে, আমরা আহ, অনুমান করে অনেক প্রশ্ন দাগাবো, সেই সুযোগটা ইংলিশ সেকশনে আছে। অনেক সময় এই অ্যানালিটিক্যাল এবিলিটিতে ক্রিটিক্যাল রিজনিং সেগমেন্টও করা যায়। কিন্তু ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে কখনোই এই ভুল করার মাসুলটা দিয়ে শেষ করতে পারবেন না। একটা ভুল মানেই আপনি আউট অফ দ্য গেম হয়ে যেতে পারে, কারণ এখানের ডিফারেন্সটা খুবই কম। আপনার কাট অফ থাকবে 6, আপনি দাগালেন 8টা, যেখানে রিস্কটা খুব বেশি। আর আপনি চাইলেই যে এমন না যে আপনি 15টা দাগায় আসলেন, 15টা দাগাতে গেলে আপনি অন্য সেকশনে সময় কম দিবেন। সিম্পল। তো আমাদের পুরো জার্নিতে কয়েকটা বিষয় মাথায় রাখা লাগবে। এই ডায়াগ্রাম অনুযায়ী দেখেন, এক হচ্ছে টাফ ম্যাথ বা ইজি ম্যাথ বিষয় না, আমাদের হচ্ছে লম্বা ম্যাথের ভয়টা কাটাতে হবে। লম্বা ম্যাথ মানেই যে টাফ এমন না, আমাদের হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে প্রবলেমটা বুঝতে হবে, লাইন বাই লাইন কি চাইছে। এখানে আমরা এনাফ সময় দিব, তারপর আমরা যদি ডায়াগ্রাম দেখা লাগে লিখবো, বা আছে না আমরা আশেপাশে লিখি, এইগুলা করব। তারপরে আমরা যখন প্রশ্নটা বুঝবো ভালো করে, তখন আমরা ক্যালকুলেশন থেকে আগাবো। সেটা আমরা পারবো। এভাবেই কিন্তু আপনি প্রত্যেকটা প্রবলেম কারেক্ট করতে পারবেন যদি সিস্টেমেটিক ওয়েতে যান। এখানে কোনো সেগমেন্টে আপনি ভুল করতে পারবেন না। ভুল করলে আপনার উত্তরটা ভুল, বাট আপনি সিস্টেমেটিক ওয়েতে করলে আপনার ভুল হবে না। এটার সাপোর্ট পাবেন আপনি যখন এনাফ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পরে ভুলগুলো থেকে শিখবেন। যে যে প্রবলেমে আপনি হচ্ছে বেশি সাফার করবেন, এগুলোতে বেশি জোর দিবেন। বেসিক দুর্বলতা থাকলে সাথে সাথে কাটাই নেবেন। এনাফ প্র্যাকটিস করবেন, এনাফ মক টেস্ট দেবেন। এভাবে করলে আপনার এক্সাম হলে কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা।
তবে একটি বিষয় দিয়ে শুরু করি। আমরা আমরা কি কি পড়বো, কেন পড়বো, কেন পড়া দরকার, সেটা নিয়ে একটু বলছি। আমি কিছু অ্যানালাইসিস করছি আমি। আহ, আমার কাছে পুরো জব কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেটার ডেটাবেস কমপ্লিট হয় নাই, কিন্তু মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকের যে চ্যাপ্টার্স গুলো আছে সবগুলাই হচ্ছে আইবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক, হাতে কোনো কয়েকটা ছাড়া। তো ওদের ইন্ডেক্স নিয়ে আমি একটা অ্যানালাইসিস করছি। সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কতগুলো ম্যাথ এন্ড টোটাল ম্যাথের মধ্যে ডিস্ট্রিবিউশন। এখান থেকে কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি যে কোন চ্যাপ্টারে আইবের হিস্টোরিক্যালি ম্যাথ বেশি আসছে। তা আমার অ্যানালাইসিসে দেখেন সবচেয়ে বেশি কিসে আসছে। এটা হচ্ছে আপনার ধরতে পারেন 1997 থেকে শুরু করে 2019 পর্যন্ত, 18-19 পর্যন্ত। এরপরে তো আর প্রশ্ন বেশি আসে নাই। রিসেন্ট আমি আলাদাভাবে করছি। এখানে বলেন আগে আম, খুব বেশি ম্যাথ আসছে কিসে? নাম্বার প্রপার্টিস। নাম্বার প্রপার্টিস হচ্ছে ওই ম্যাথগুলা যেগুলোতে আপনার পিওরলি ম্যাথমেটিক্যাল। একটু আগে যে বললাম যে বড় বড় ম্যাথ, রিডিং কম্প্রিহেনশন প্রবলেমস, ট্রিকি, সেগুলো নাম্বার প্রপার্টিস ম্যাথে কম থাকে। মেইনলি হচ্ছে আপনার নাম্বার সেন্স, যতগুলো ধরনের ফর্মুলা আছে, টাইপস আছে। টাইপস বলতে আনলিমিটেড না, আইবিতে যে ধরনের আসে সেগুলো একটু লিমিটেড, অনেকটাই জিমেটের সাথে মিলে, সেটা আমরা কথা বলবো। কিন্তু নাম্বার প্রপার্টিস থেকে সবচেয়ে বেশি ছিল। নাম্বার প্রপার্টিস থেকে বেশি ছিল, তারপরেই নাম্বার প্রপার্টিস বলতে কোনগুলা? ওই যে অড, ইভেন, পজিটিভ, নেগেটিভ, তারপর প্রাইম নাম্বার, রুট, এক্সপোনেন্টস, তারপর ডিভিজিবিলিটি, এই ধরনের ম্যাথগুলো। তো রিসেন্টলি হচ্ছে এই ধরনের ম্যাথ একটু কমে গেছে, আমরা সেটা দেখবো। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইয়েলো কালার্ড যে ম্যাথসগুলো, ফ্র্যাকশনস, রেশিওস এন্ড মিক্সচার। এইগুলা দেখবেন ফর্মুলা খুবই কম। এই প্রত্যেকটা বিষয় ফর্মুলা প্রত্যেক চ্যাপ্টারে একটা থেকে দুইটা। কিন্তু এইখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমাদের একটু আগে বললাম 40% হচ্ছে কম্প্রিহেন্ডিং করা। এই ধরনের প্রবলেমই আপনারা হচ্ছে এই ইস্যুটা পাবেন। মেইন ম্যাথটা বোঝাটাই হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জ। সলভ করা কিন্তু বিষয় না। দেখবেন সিম্পল ফ্র্যাকশনের ক্যালকুলেশন আসে দিন শেষে, এই জায়গা তো সেম ইকুয়েশনের বিষয়, অ্যাভারেজও সেম। মানে এখানে সবগুলো ম্যাথ আপনাকে এখন দিলে এখনো পারবেন ইজিগুলা। বাট টাফগুলো হচ্ছে কি হবে, হতে পারে আপনি 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগাবেন টাফ দিলে, ইজিগুলো পারবেন। কিন্তু এই ধরনের মেয়েতে প্রবলেম হচ্ছে ইজি বা টাফ হোক না কেন আপনাকে পারা লাগবেই। নাম্বার প্রপার্টিজে আপনার যদি কমন না আসে, আপনি সারাদিন চেষ্টা করলেও পারবেন না। আপনার যদি কনসেপ্টটা সম্পর্কে জানা না থাকে, আগের দক্ষতা না থাকে, আপনি কিন্তু ওই নাম্বার প্রপার্টিজ থেকে রিস্ক নিয়েও পারবেন না, পিওরলি ম্যাথমেটিক্যাল। বাট এই ধরনের ম্যাথে আপনার যদি প্রিপারেশন না থাকে, এখন যে বেসিক আছে এই বেসিক দিয়ে একটু সময় দিলেও পারবেন। সেম হচ্ছে ম্যাথ, এই জিওমেট্রির ক্ষেত্রেও আপনার যে আগের থেকে ফর্মুলা বা জ্যামিতির যে বিষয়গুলো সেগুলো নিয়ে যদি ধারণা না থাকে, ট্রিক গুলো ধরতে না পারেন, এখানেও পারবেন না। বাট এইগুলা পারবেন। আর দ্য গুড থিং ইজ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় পোর্শন। নাম্বার প্রপার্টিস হচ্ছে ঠিক আছে 30%, বাট এই সব মিলিয়ে দেখবেন এই ওয়ার্ড প্রবলেমস থেকে হচ্ছে সবচেয়ে বেশি ম্যাথ আসে। কিন্তু এখানে আমাদের এফোর্টটা মানে ফর্মুলা বেস, আমরা অনেক সময় বলি না যে আমাদের আসলে ম্যাথ পারি না, শুরু করলে বুঝি না। এটার মূল প্রবলেম হয় আমরা শুরু করি হচ্ছে নাম্বার প্রপার্টিজের এই ফাংশনস, তারপর হচ্ছে যে বায়োনমিয়াল এক্সপ্রেশন, এই ধরনের বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আসে, আমরা ভাবি এইটাই মনে হয় আইভি ম্যাথ, এগুলো আমরা পারবো না, ওইখানে আমরা অনেকেই থেমে যাই। বাট মেইন বেসিক্স যেগুলো লাগে আইভের জন্য, এক হচ্ছে আপনার ইংলিশ রিডিং স্কিল। ইংলিশ রিডিং স্কিল থাকলে, শুধুমাত্র যদি আপনি রিডিং পড়তে পারেন, এই যে এই সবগুলো আপনি অ্যাটেম্প করতে পারবেন। কারণ আন্ডারলাইনিং যে ম্যাথ ফর্মুলাস গুলো খুব ইজি, আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আর জিওমেট্রি ক্ষেত্রে অপশনাল থাকে, কারণ সবসময়
দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজটাও খুবই কম সব মিলিয়ে। ওকে, আচ্ছা, জাস্ট একটু আইডিয়া রাখবেন যে নাম্বার প্রোডিউস একটু কম আসে, অনলি 30%। বাট মেইন প্রবলেম হচ্ছে এই ওয়ার্ড প্রবলেমস গুলাতে আমাদের এইখানে বেশি জোর দিব, জোর দেওয়া লাগবে। কারণ দেখেন এই চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিলে আপনার এক্সামে মনে করেন 25টা ম্যাথ আসছে, 25টার মধ্যে যদি এই পার্সেন্টেজও থাকে হিসাবে, অনলি দিস কোয়েশ্চেন উইল বি এনাফ যে আপনাকে 25-এ 10-12 এনে দিতে পারবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে রিয়েল পার্সেন্টেজ, নাম্বার প্রোডিউস হচ্ছে অনলি 30%। বাট ওয়ার্ড প্রবলেমস, আমরা হচ্ছে ওয়ার্ড প্রবলেমস বলতে যে ধরনের প্রবলেমে ওয়ার্ডস থাকে, সেন্টেন্সেস থাকে, সেগুলো বোঝাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে 44%, এবং 44% হচ্ছে আপনার মেইন টার্গেট থাকবে। এইখান থেকে আপনার পাস মার্কটা তোলা লাগবে। বাকিটা হচ্ছে অনেক সময় এখান থেকে দেখবেন 5টা আসলে 2টা পারছেন, জিওমেট্রি সেম, 5টা আসলে 2টা পারছেন। বাট আপনার মেইন ফোকাস থাকতে হবে এই ওয়ার্ড প্রবলেমসে। ওকে, আমি রিসেন্ট প্রশ্ন তো নাই, তবে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি তার মধ্যে আমি কিছু অ্যানালাইজ করার চেষ্টা করছি। আইবিবি এর প্রশ্নটা পাই নাই, কিন্তু ফেসবুক গ্রুপে কোন একজন পরীক্ষার্থী হয়তো বা একটা স্যাম্পল দিছে যে কি কি ধরনের প্রশ্ন আসছে, এখান থেকে আইডিয়া নিছি যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে। আর এনএসআই এডি, এটা হচ্ছে আইবি এর জবের যে এক্সামগুলো নেয় ওইখানের মধ্যে রিসেন্ট ইতিহাসে ম্যাথ যে সেগমেন্টে টাফ হয়েছে সেটা হচ্ছে এনএসআই এডি, 2025 সালের কাহিনী সব। আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে 2024 আর 25 মিলে। তো এখান থেকে কিছু প্যাটার্ন দেখাবো আপনাদের, এখান থেকে আপনার আইডিয়া পাবেন যে কোন টপিকগুলো আসলে আহ, আগের মধ্যে আছে, কোন টপিকগুলো নতুন আসছে। এই যে দেখেন রিসেন্ট অনেকে অবাক হয়েছে যে IV 68 ইনটেকে আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 3টা ম্যাথ আসছে, 3টা। আমরা লাস্ট ইয়ারও আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ফোকাস করছি যে আসতে পারে, বাট নট ইম্পর্টেন্ট। তো আইবি হচ্ছে হুট করে এই ধরনের সারপ্রাইজ করে আপনার যে কোনো চ্যাপ্টারে হুট করে বেশি ম্যাথ দিয়ে দেয়। যেমন এখানে 3টা, এখানে দেখেন এই পার্সেন্টেজ কনসিস্টেন্স, এখানে পার্সেন্টেজ, ঠিক আছে। আর এই যে অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স, এইটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে স্ট্যাটিস্টিক্সের ম্যাথ আসতে পারে। আমরা অ্যাভারেজ বলতে শুধুমাত্র বুঝি অ্যাভারেজ, কিন্তু স্ট্যাটিস্টিক্সের পার্ট। মিন, মিনের অপর নাম হচ্ছে অ্যাভারেজ, কিন্তু মিনের বাইরেও আপনার হচ্ছে মিডিয়ান, মোড, স্ট্যাটিস্টিক্সে আরো অনেক টার্ম আছে। আমরা অ্যাভারেজ এন্ড স্ট্যাটিস্টিক্সকে একসাথে চিন্তা করব। এই এনএসআই তে 3টা আসছে, 14%। বাকি পরীক্ষাগুলোতে একটা করে আসছে। ইন ফিউচার হতে পারে এটা না হয়ে এই সেগমেন্টে বেশি প্রশ্ন আসছে, হতে পারে। যেমন ওভারল্যাপিং সেট আমরা ইগনোর করি, কিন্তু হুট করে চলে আসে, খুব ইজি। আমাদের প্র্যাকটিস থাকলেই আমরা কিন্তু পারবো। বাট আমরা যদি কমপ্লিটলি ইগনোর করি, তাহলে এই ধরনের প্রশ্ন থেকে যে সলিড মার্কস পাওয়া যায় সেই সুযোগটা আমরা হারাবো। এন্ড স্পিড এন্ড ডিস্টেন্স হচ্ছে খুবই কনসিস্টেন্ট। আবার এখানে যে নাম্বার প্রপার্টিজ এর বিষয়টা দেখেন, আমাদের অ্যাভারেজ হচ্ছে কি হিস্টোরিক্যালি 30% নাম্বার প্রপার্টিস থেকে। এখানে হচ্ছে লাস্ট ইয়ার 6টা আসছে। অনেক স্ট্যাটিস্টিক দুই একটা হয়তো বা ভুল হতে পারে, বাট অ্যারাউন্ড কাছাকাছি। এই যে দেখেন, আর MBA 67 এর ক্ষেত্রে নাম্বার প্রপার্টিস একটু কম আসছে এখানে, আর অন্যান্য অন্যান্য ওয়ার্ড প্রবলেমের সাথে মিলে দিচ্ছে আর কি। বিবিএ এর ক্ষেত্রেও সেম। আর এনএসআই এর ক্ষেত্রে আবার হুট করে নাম্বার প্রপার্টিসে একটু বেশি জোর দিচ্ছে। একটু দাঁড়ান, জাস্ট এখানে ডেভিয়েশন গুলো দেখবেন যে আপনি কি কোনো কিছু নিয়ে শিওর হতে পারছেন কিনা, যে কোন টপিক থেকে বেশি আসবে। ওয়ার্ক এন্ড রেট, এই যে এনএসআই এক্সামে 3টা আসছে, আর লাস্ট MBA 2টা এক্সামেই 2টা 2টা করে আসছে। প্রবাবিলিটি এখন প্রত্যেক এক্সামে আসছে। প্রবাবিলিটি বলতে এখানে আপনার পারমুটেশন কম্বিনেশন সহ। দেখেন
এগুলো হচ্ছে নিউ প্যাটার্ন, এখন বেশি জোর দিচ্ছে এই ধরনের এক্সামে। কিন্তু জিওমেট্রির ক্ষেত্রে সংখ্যাটা খুবই কম। জিওমেট্রি কমে গেছে, হতে পারে নেক্সট ইয়ার জিওমেট্রি দিয়েছে 7টা, হতেই পারে। আর ওয়ার্ড প্রবলেমস বলতে বাকি যে ওয়ার্ড প্রবলেমগুলো যেগুলো এই ক্যাটাগরিতে ফেলা যায় না। তারপর হচ্ছে মিক্সচার, মাঝে মাঝে আসে, এটা হচ্ছে রেশিওর একটা সাব পার্ট। রেশিওর দেখেন লাস্ট ইয়ার আসে নাই, কিন্তু এর আগের বছর অলমোস্ট 4টা আসছে। ফ্র্যাকশনের ক্ষেত্রে এগুলো একই চ্যাপ্টার। তো বলেন তো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনাদের কি মনে হয় রিসেন্ট সব 4টা এক্সাম? হুম। সব বিষয়ে আইডিয়া থাকতে হবে, মানে কোনোটা মানে এখান থেকে মানে মানে আনএক্সপেক্টেড কিছু জন্য প্রস্তুত থাকা লাগবে যে হ্যাঁ একটা থেকে বেশি আসতেই পারে। মানে কোনোটা লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট করা যাবে না, সবগুলোতে সমান প্রিপারেশন। এক্স্যাক্টলি, এখানে একটা বিষয় হচ্ছে খুবই ক্লিয়ার, এই যে হুট করে নাম্বার বাড়িয়ে দেওয়া যে কোনো একটা টপিকে, সেটা হচ্ছে আইবি এর খেলা, ওই যে আনসার্টেনটি, হুট করে মানুষকে সারপ্রাইজ করে দেওয়া। এমনও তো হতে পারে হুট করে দেখবেন এমন একটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে যেগুলো আমরা পড়ি না। যেমন আমরা ফাংশনস চ্যাপ্টারের যে কিছু সিম্বল ক্যারেক্টার থাকে, এই ধরনের প্রবলেম আমরা খুবই কম করি। হতে পারে জিমেটে এমন কোন চ্যাপ্টারে ম্যাথ আসে যেগুলো আমরা কম পড়ি, বা ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো আগে আসতো। হুট করে যে কোনো কিছু দিতে পারে সারপ্রাইজ করে দেওয়ার জন্য। তো এইখানে একটা বিষয় কমন হচ্ছে, সেটা কি, আইবি হচ্ছে আপনাকে কোনো সময় স্টেবল হতে দিবে না। আপনাকে সারপ্রাইজ করার জন্য হুট করে যেন আপনার এক্সাম হলে মাথা নষ্ট হয়ে যায়, বেশিরভাগ কিন্তু এটা হয়। সেটা করার জন্য ওরা কিন্তু প্রশ্নটা এমনভাবে সাজায় যাতে আপনারা একটু সাফার করেন। ওই সাফারিং এর মধ্য থেকে যারা হচ্ছে একটু ওয়েল অর্গানাইজড, প্রিপারেশন ভালো ছিল, বা ইনস্ট্যান্টলি মাথা ঠান্ডা রেখে এক্সামটা দিতে পারবে, তারা কিন্তু ভালো করতে পারবে। বেসিক থাকতে পারে, এনাফ প্রিপারেশন থাকতে পারে, বাট এক্সাম হুট করে এই ধরনের ভেরিয়েশন দেখার পরে অনেকের মাথা ঠিক থাকে না, তাই না? তো এখানে লাস্ট ইয়ার এই কোঅর্ডিনেট জিওমেট্রি খুব বেশি দিছে, স্ট্র্যাটেজি বেশি দিছে, মানে আমরা এই বছর বেশি ফোকাস করবো এমন না। আমরা এই বছর একটা বিষয়ে বেশি ফোকাস করবো, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা বিষয়ে আমরা গুরুত্ব দিব। আমরা নাম্বার প্রপার্টিস খুব ভালো করে শিখবো, আমরা ওয়ার্ড প্রবলেমস খুব ভালো করে শিখবো, জিওমেট্রিতেও কোনো কিছু বাদ রাখবো না। যেহেতু আমাদের হাতে অনেক সময়, পুরো বছরটা আছে, তা বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে সবচেয়ে বেশি জোর দিব কিসে, যেখান থেকে আমাদের মার্কস নিয়ে আসাই লাগবে, ওয়ার্ড প্রবলেমস গুলো। যেমন স্পিড এন্ড ডিস্টেন্সে আপনাকে এক্সপার্ট হতে হবে, আই উইল হেল্প ইউ, বাট আপনাকেও একসাথে কাজ করা লাগবে। স্পিড এন্ড ডিস্টেন্স, ওয়ার্ক এন্ড রেট, প্রবাবিলিটি, এভারেজ স্ট্যাটিস্টিক্স, প্রফিট লস, ইজি কনসেপ্টের মধ্যে কিভাবে অ্যাডভান্স প্রবলেমগুলো নিয়ে আসে, আমরা সেগুলো শিখবো, প্র্যাকটিস করবো। ওয়ার্ড প্রবলেমস, মিক্সচার, রেশিও, ফ্র্যাকশন, আমরা এই ওয়ার্ড প্রবলেমস যা যা আছে আমরা খুব বেশি জোর দিব, কারণ এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার। আপনার প্যাটার্ন চেঞ্জ হলো, দেখেন আমরা মূল সামারি যদি একটু দেখি, রিসেন্ট প্যাটার্নেরটা টোটাল 88 কোয়েশ্চেন্স। দেখেন নাম্বার প্রপার্টিস হচ্ছে অনলি 20%, 30% থেকে 20% হয়ে গেছে। বাকিটা এখানে জিওমেট্রি একটা বাদে 10% বাদ, মনে করেন 30%। ওয়ার্ড প্রবলেমস হচ্ছে অ্যারাউন্ড 65%। দেখছেন সব মিলে কিন্তু রিসেন্ট প্যাটার্নে ওয়ার্ড প্রবলেমসে বেশি দূর দিচ্ছে। এখন হতে পারে ওয়ার্ড প্রবলেমসের টপিকের মধ্যে ভেরিয়েশন আনবে, বাট ওয়ার্ড প্রবলেমস বেশি থাকবে। এই 65%-এর মধ্যে আপনার কি লাগবে? আপনার তো মাত্র 40% লাগবে। তা আপনি এই সেগমেন্টটাকে কেন জোর দিবেন না? অবশ্যই জোর দিতে হবে। এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করে, যে ওয়ার্ড প্রবলেমস শিখলাম, আমি ধরলাম যে 65% যদি ওয়ার্ড প্রবলেম আসে, আমি 40% এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু ওয়ার্ড প্রবলেমস গুলো যদি খুব বেশি টাফ আসে, তখন আমি কি করব? এটাই হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। টাফ আসতেই পারে, বাট ওয়ার্ড প্রবলেম হচ্ছে যদি লেভেল 5-এর মধ্যে থাকে, লেভেল 5-এ ম্যাথ আসলে আপনি হচ্ছে যে কোনো দিনই পারবেন, যদি প্র্যাকটিস থাকে। আর লেভেল 6-7 হলে সেটা হচ্ছে অনেকটা লাখের বিষয় আসে। আপনি অনেক সময় দেওয়ার পরেও আপনি মেইন ট্রিকটা ধরতে পারবেন না। ওই প্রশ্নগুলো আমাদের স্কিপ করা শিখতে হবে।
লেভেল 5 হচ্ছে আপনার রেঞ্জের মধ্যে, বাট লেভেল 6 আর 7 হচ্ছে একটু হার্ড। আপনি যদি পারেন ঠিক আছে, হতে পারে পার্টিকুলারলি আপনি কোনো একটা চ্যাপ্টার লাইক হচ্ছে ওয়ার্ক এন্ড রেটের যে কোনো ধরনের প্রবলেম আসুক, আপনি যে কোনো দিনে যে কোনো অবস্থায় সলভ করতে পারবেন। এই ধরনের স্কিল কিন্তু আপনার তৈরি হবে, যে কোনো একটা চ্যাপ্টার এই ধরনের স্কিল তৈরি হবে। ওই ধরনের চ্যাপ্টারে আপনি আপনার নর্মাল জোন থেকে মানে হার্ড লেভেলে যেতে পারেন, ইটস ওকে। বাট অন অ্যাভারেজ আমরা হচ্ছে লেভেল 6 আর 7 হচ্ছে স্কিপ করব। আমাদের স্ট্যান্ডার্ড থাকবে লেভেল 5। যদি জিমেট ক্লাবের হিসাবে বলি, জিমেট ক্লাবের লেভেলটা হচ্ছে 655। আমরা হচ্ছে 555 থেকে শুরু করে 655 লেভেল পর্যন্ত আমরা প্র্যাকটিস করব, এবং আইবি এর 80% কোয়েশন এই রেঞ্জ থেকে আসে। ওকে। হুম, এখানে একটু দেখেন, একটু সময় দিচ্ছি আপনার জন্য আইডিয়াটা পান। নাম্বার প্রপার্টিজ হচ্ছে এই 8% ড্রপ হয়েছে রিসেন্ট প্যাটার্নে। এই স্ট্যাটিস্টিক্স মানে সবসময় কিন্তু কারেক্টনেস, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে আপনার একটা ধারণার জন্য। এভারেজ স্ট্যাটিস্টিক্স বাড়ছে, তারপর আর কি ওয়ার্কিং রেট কিন্তু আবার বাড়ছে, প্রবাবিলিটি বাড়ছে। তা আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আমরা আগে প্রবাবিলিটিতে কম ফোকাস করতাম, বাট আমাদের এখন একটা ব্যালেন্স রাখা লাগবে, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু দেখা নাই। আমি হচ্ছে এটা একটু পড়েন, আমরা কিসে একটু বেশি ফোকাস করবো, মানে পড়ার সময় যে বিষয়গুলো আমরা ইগনোর করতে পারবো না, আগে আমরা ইগনোর করতাম, এখন ব্যালেন্স রাখবো। প্রবাবিলিটি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ওয়ার্কিং রেট আমরা মাথায় রাখবো। আর জিওমেট্রি হচ্ছে আগের থেকে কম আসে, বাট আমরা বেসিকগুলো শিখে যাব, এনাফ প্র্যাকটিস করে যাব, যদি আসে আমরা যেন পারি। এখন আমরা আসি হচ্ছে একটু রিসোর্স নিয়ে। আপনারা তো বুঝলেন যে প্যাটার্নটা কি। বলেন তো এটা কোন ইয়ারের প্রশ্ন, কেউ কি বলতে পারবেন? এটা আইবি এর প্রিভিয়াস ইয়ার আসা কোন একটা প্রশ্ন, কোন ইয়ার আসছে, কেউ কি সলভ করছেন? দুই হাজার বিশ না? এটা হচ্ছে আইবিএ এমবিএ 67। আপনাদের এখন কিছু বিষয় দেখাবো। আইবি প্রিপারেশনের যে পুরো মার্কেটটা, যারা যারা আপনাদের যে মেন্টর হিসেবে সাপোর্ট দেয় বা ব্যাচ, পার্সোনাল টিউটরিং, সবাই দেখবেন স্পেশালি এমবিএ ক্ষেত্রে মানে জিমেট্রি খুব বেশি মানুষ ফলো করে না। মানে বেশিরভাগই দেখলাম যে ক্যাট বুক, আগারওয়াল, এগুলো থেকে ধাবিত হচ্ছে। বাট একমাত্র আমি বারবার প্রমোট করছি জিমেট জিমেট জিমেট। দেখবেন আমি বারবার এখনো বলছি কেন জিমেট, কারণ ভাই আইবি হচ্ছে আহ, আপনার হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, জাস্ট লাইক জিআরই, জিমেট, এসএটি। তো ওরা কেন আপনার হচ্ছে জব এক্সামের প্রশ্ন ফলো করবে? এটা একটা অ্যাপটিটিউড টেস্ট, ওই স্ট্যান্ডার্ডে ওনারা রাখার চেষ্টা করবে। এটাই কিন্তু আইবি বরাবর করে আসছে। তো হুট করে এখন সবাই যে আগারওয়াল বা এই ধরনের টাইপের বলছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কেন? আপনি আগারওয়াল বা টাইপের বইয়ে কেন যাবেন? ওইখানে আপনার বেসিকটা স্ট্রং করার জন্য। বাট ওইখানে তো আপনার রিয়েল যে লার্নিং, রিসেন্ট প্যাটার্নের যে ম্যাথগুলো আসে, লম্বা লম্বা ম্যাথ আসে, আপনি তো শুধুমাত্র ওই ফর্মুলা শিখে বা ওই ছোট প্রশ্নে প্র্যাকটিস করে পারবেন না। আপনাকে ওই স্ট্যান্ডার্ডাইজ কোয়েশন প্র্যাকটিস করে নিজেকে তৈরি করতে হবে। এই ভুলটা কিন্তু বেশিরভাগ মানুষ করে। আই হোপ আপনারা এই ভুলগুলো করবেন না। আপনাদের এই সাপোর্টটা আমি দিচ্ছি, পুরো জার্নিতেই পাবেন। সো জিমেটকে মানে আপনার আপন করতে শিখতে হবে, স্পেশালি ফর আইভি। কেন আমি দেখাই আপনাদের, আইভি এমবি 67 যখন ম্যাথটা আসছে দেখেন, এইটা হচ্ছে এক্স্যাক্টলি জিমেট ক্লাব। এইটা হচ্ছে জিমেট ক্লাব থেকে আমি স্ক্রিনশট নিয়েছি। বাট এখানে ডিফারেন্সটা কি দেখেন তো, এইখানে আইভি গেছে, আইভি কোনো একজন টিচার যিনি প্রশ্ন করেন, যাওয়ার পরে দেখেন জাস্ট এই প্রশ্নকে মডিফাই করছে। বা হতে পারে এই এই ম্যাথটাই মডিফাই করা ছিল, আমি পাই নাই, বাট আমি এইটা পাইছি। এখানে দেখেন এই যে 85%, এখানে 85% হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে, আর এখানে হচ্ছে
উত্তর বের করতে বলছে। আর কই, এই যে ইভেন ইয়েলো, এটা হচ্ছে এখানে উত্তর বের করতে বলছে, জাস্ট ইন্টারচেঞ্জ করছে। এক্স্যাক্টলি জিমেট ক্লাবে হতে পারে লেভেল 4, না লেভেল 3 হতে পারে, আমি ভুলে গেছি, বাট এটা হচ্ছে ইজি ছিল। আমি বলছি কেন এগুলো বলছি, এই দেখবেন ফার্স্ট কোয়েশ্চেন ছিল এটা, তারপরে এটা এক্স্যাক্টলি দেয় নাই, এটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটা আসছে, বাট কনসেপ্ট ওয়ার্ডিংস অলমোস্ট সিমিলার। এখানে দেখেন একেবারে সিমিলার। আপনারা যদি জিমেট ক্লাবে বা আমরা তো পুরোটাই জিমেট বেস প্রিপারেশন নেব, যদি এই প্রিপারেশন নেওয়া থাকে এইভাবে, এটা যদি প্র্যাকটিস করে থাকে, এই সেম প্রবলেম এটা আপনি এখানে পারবেন, যেটা আপনার অন্যান্য ধরনের বইয়ে এই ধরনের সুযোগ পাবেন না। জিমেট ক্লাস থেকে আপনি যাই প্র্যাকটিস না করেন না কেন, দেখবেন আপনার আইভি প্রিপারেশনের জন্য কোনো না কোনো ভাবে কাজে লাগবে। প্যাটার্ন কমন পড়বে, অথবা ডিরেক্ট কমনও পড়তে পারে। এই ডিরেক্ট কমন, এটাকে আমি ডিরেক্ট কমনই বলবো, এটা হচ্ছে হালকা মডিফাই করছে। দেন এটা হচ্ছে সিমিলারিটি, দেন হচ্ছে এটাও ছিল, এটা আমি ভুলে গেছি, এটা যেটা ছিল। আর এইটা দেখেন, এই যে আইবিএফ যে বিষয়টা করে রিসেন্টলি, এটা খুব বেশি করে, এখানে হামিদ বি গ্রেড প্রেপার্স। আর জিমিট ক্লাবে কি ছিল দেখেন, নিউজ পেপার, বি গ্রেড পেপারের জায়গায় হচ্ছে নিউজ পেপার। অপশন দেখেন, আমি যদি অপশন দেখাই, এই যে মিল আছে কিনা, একেবারে কপি না, জাস্ট এইখানে ওয়ার্ডিংসটা চেঞ্জ করা। অপশন 100% সিমিলার, দেখেন জাস্ট ওয়ার্ডিংসটা এখানে চেঞ্জ করছে। তা আপনার যদি এটা প্র্যাকটিস করে থাকতো, এটা কি আপনার জন্য টাফ হইতো? আপনার কিন্তু এখানে যদি মোটামুটি বেশি থাকে হয়তো বা আপনি পারবেন, কিন্তু বেশি সময় লাগবে। যাদের এই প্রশ্নটা প্র্যাকটিস করা থাকতো, তাদের কিন্তু রিলেটিভলি অনেক কম সময় লাগবে এটা সলভ করা, এবং কনফিডেন্টলি কারেক্ট আনসার দিয়ে আসতে পারবে, তাই না? গেল, আমরা কয়টা মিলছে একটু কাউন্ট করবেন। দেখেন, জিমেট ক্লাব থেকে স্ক্রিনশট নেওয়া, নাবিল, এখানে হচ্ছে ম্যাটলানা, দেখেন ভেরিয়েবলস এক্স্যাক্টলি সেম, অপশন সেম, এটাও সেম, প্র্যাকটিস পারফেক্ট টিউশন সেন্টার, আর এখানে হচ্ছে ইয়োগা ফর লাইফ কোম্পানি, বাকি সব সেম। এটা তো একবারে জেরক্স কপি। জেরক্স কপি বলতে আইভি কি করে, এই যে দেখেন, এটা হচ্ছে ডলার অ্যামাউন্ট, ডলার অ্যামাউন্ট না দিয়ে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে, সো ওদের টাকাতে কনভার্ট করা যায়। এই যে দেখেন 1,82,950, বাকি সব সেম। এখানে $4 জায়গায় 400 টাকা। এটাও ছিল, এটা আমি পাই নাই, বাট সিমিলারিটি আছে। আহ, এগুলো ইজির কথা বলছি, টাফগুলো নিয়ে ভীষণ বলবো। এই দেখেন 12 ওয়ার্কার্স, এটা এটা হচ্ছে 100% কপি, সেম। দেন হচ্ছে এই যে এইটা সব, এই যে মিস যাচ্ছে, শেষের দিকে কয়েকটা মিস যাবে, আমি হচ্ছে এগুলো ওয়ার্ডিংস চেঞ্জ করার কারণে অনেক সময় নেটে সার্চ দিলেও পাওয়া যায় না। বাট এইগুলো প্যাটার্ন দেখে আপনি বুঝতে পারছেন, প্রথম 15টার মধ্যে 12টাই কমন, বাকিগুলোর মধ্যেও মডিফাই একটু বেশি করছে, তাই নেটে সার্চ দিয়ে আমি পাই নাই। এই শেষেরটা, এইটা পাইছি, আর শেষেরটা পাইছি, এই যে ডাটা সাফিসিয়েন্সি ছিল, যেটা তো টিমের অফিসিয়াল গাইড থেকে দেওয়া, সেখান থেকে মডিফাই করছে। দেখেন এখানে হচ্ছে পিৎজার কাহিনী, আর এখানে হচ্ছে ক্লথ, ক্লথিং স্টোর, এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে IBMBA 67, 2024 সালের প্রশ্ন, যেখানে আমরা প্রশ্নটা পাওয়ার পরে আমি আমি অ্যানালিসিস করছি এবং পাবলিক করছি। তো আপনাদের এটা দেখাচ্ছি এই কারণে, এই 25টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন তো ডিরেক্টলি কমন, বাকিগুলো হচ্ছেও কমন ছিল, বাট প্যারাফ্রেজ করার কারণে আর নেটে সার্চ দিয়ে পাই নাই।
তো এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার, আইবি এর প্রশ্নের স্ট্যান্ডার্ড হচ্ছে জিমেট্রি রাখে ম্যাথের জন্য, অন্যগুলো আলাদা বিষয়। এবং ওদের কি সোর্স অফ ইন্সপিরেশন হচ্ছে জিমেট ক্লাবের যে ম্যাথগুলো হতে পারে, জিমেট বুক, জিমেট রিলেটেড যে বইগুলা পাওয়া যায় লাইক ম্যানহাটন, তারপর হচ্ছে আর কয়েকটা প্রকাশনী আছে, ওদের প্রকাশনের যে বই প্রশ্নগুলা ওইগুলো আবার জিমেট ক্লাবে আপলোড করে থাকে। তো দিন শেষে জিমেট রিলেটেড যত ধরনের ম্যাথ আছে আপনার জিমেট ক্লাবেই পাওয়া যায় সেটা। তো অনেকে এই বিষয়টা মানতে চায় না যে জিমেট 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 কেন। আপনারা বলেন যে আপনাদের মানে রিসোর্স ম্যাটেরিয়াল কি হওয়া উচিত? যদি দেখেন 50% প্রশ্ন একবারে ডিরেক্ট কমন, বাকিগুলো কাছাকাছি, বলেন তো, হোয়াট ডু ইউ থিঙ্ক? জিমেটি জিমেটি এইগুলা তো ইজি প্রশ্ন দেখে আপনার যদি জিমেটের প্রিপারেশন নাও থাকে আপনি পারবেন, কারণ এগুলো মোটামুটি যে লেভেল 3 মতো। এগুলো হচ্ছে বেসিক থাকলে অনেক সময় পারা যায়, ছোট আকারে, পড়তে বেশি সময় লাগে না, ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা যদি মোস্ট রিসেন্ট এক্সামে যাই, আইভিএমবি 68 থেকে এইখানে গেমটা চেঞ্জ হয়ে গেছে। কেন আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে যে জিমেটের প্রিপারেশন নেওয়া উচিত, মানে জিমেট বেসড প্রিপারেশন নেওয়া উচিত। দেখেন তো, এই যে ম্যাথগুলা এগুলো একটাও নেটে পাবেন না, কারণ একটা বিষয় আপনাদের কমন দেখাই, এই যে একটা ম্যাথে আমরা নর্মালি ম্যাথ দেখে আসছি এভাবে, এক লাইনে থাকে, ঠিক আছে তাই না? সবসময় এক লাইনে ম্যাথ থাকে আর বাকি লাইনে অপশন থাকে। আমাকে সবসময় এটা দেখে আসছি কিনা? আপনাকে এই ধরনের ম্যাথ কখনো দেখছেন যে আইভিতে ম্যাথ আসছে এরকম, মানে 5টা লাইনে পেয়েছেন আগে কখনো এনিওয়্যার? একটু বলবেন আপনারা কেউ কি এই ধরনের মানে স্ট্রাকচার পেয়েছেন কিনা আগে ম্যাথের ক্ষেত্রে? না, এরকম পাওয়া যায় না। তো হুট করে এই ধরনের দিছে মানে কি, দেখেন ইজি হলে মনে হচ্ছে এটা খুব বেশি টাফ মনে হচ্ছে, এত বড় ম্যাথ একটা প্যাসেজের মতো সাইজ, তাই না? এইখানে এটা হচ্ছে আনইনটেনশনাল। আমি বলি এটা কেন, আমি লাস্ট ইয়ার যখন আমি ব্যাচ পড়াচ্ছিলাম, তো ব্যাচের জন্য ম্যাটেরিয়ালস কিছু তৈরি করতে হচ্ছিল। তো সবগুলো ম্যাথ তো মনে করেন মক টেস্টের ম্যাথ স্পেশালি, এগুলো যদি নেটে সব সার্চ দিলে পাওয়া যায়, তখন হচ্ছে অনেকে নেটে সলিউশন দেখে সলভ করতে পারে মার্কস বেশি পাওয়ার জন্য। তো আমি কি করলাম যে দেখি ইয়া ইউজ করে প্যারাফ্রেজ করা যায় কিনা, সো দ্যাট তারা নেটে সার্চ দিলে না পায়, অনেকে কিন্তু পায় নাই। তো আমি কিন্তু এভাবে রাখি নাই, প্যারাফ্রেজ স্ট্রাকচারলি দিছি। বাট শুরুর দিকে আমি যখন খুবই ইনস্ট্রাকশন স্পেসিফিক দিতাম না, তখন আমাকে এই ধরনের, যখন বলতাম প্যারাফ্রেজ করে দাও ম্যাথটা, তখন হচ্ছে এভাবে দিত, এক্স্যাক্টলি এভাবে। কারণ তার কাছে ইনস্ট্রাকশন ছিল না যে ম্যাথ দিলে সেটাকে আমার একই লাইনে লিখতে হয়। আপনি আপনি যদি এখনো ম্যাথকে চ্যাট জিপিটি কে দেন যে একটা ম্যাথ দিয়ে এটাকে প্যারাফ্রেজ করে দাও বা এক্সটেন্ড করো, টাফ ওয়ার্ডিং আনো, তখন কিন্তু এভাবে ব্রেকডাউন করে দিবে কয়েক লাইনে। তার মানে হচ্ছে আইভি এর টিচার যিনি ছিলেন, উইথ রেসপেক্ট, উনি হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য ইয়া এর সহায়তা নিচ্ছেন এবং এআই দিয়ে সিম্পল একটা ম্যাথ সেটাকে আর একটু বড় করছেন, প্যারাফ্রেজ করছেন এবং নাম্বারস গুলো পর্যন্ত চেঞ্জ করছেন। আগের বছর ওয়ার্ডিংস চেঞ্জ হলো, মানে নাম চেঞ্জ হওয়ার পর ভেরিয়েবল সেম ছিল, এই ধরনের অপশনগুলো সেম ছিল। বাট এই বছর এআই কে দিয়ে ইভেন অপশনগুলো পর্যন্ত নাম্বারগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। বাট আপনি সেম ধরনের প্যাটার্নের ম্যাথ আপনি জিমেট ক্লাবে পাবেন। এই যে ম্যাথটা, এটা কত বড় লাগছে, এটা নর্মাল যে ম্যাথ ছিল জিমেট ক্লাবে সেটা এতটুকু সাইজ মনে করেন, বাট যখন এআই কে দিয়ে প্যারাফ্রেজ করবেন সে আরো বড় করে দেয়। এইখানে সোর্স একটাও পাওয়া যাচ্ছে না, আমি পাই নাই, পাইছি কয়েকটা কাছাকাছি, এক্স্যাক্টলি পাই নাই, কারণ খুবই স্ট্রংলি প্যারাফ্রেজ করা হয়েছে সো দ্যাট আপনার সোর্স যেন খুঁজে না পান। কিন্তু টপিকের প্যাটার্ন সব জিমেলের মতো, তার সাথে সাথে এই প্যাটার্ন যদি আবার ফলো হয়
আপনাদের জন্য কি কি চ্যালেঞ্জ আসবে? আপনারা যারা এক্সাম দিচ্ছেন তাদের কি মনে হয়েছে এই প্রশ্নটা দেখে? কেউ কি আছেন যে এই প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন? এনিওয়ান এলস? এনিওয়ান হিয়ার? এই প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন কেউ আছেন এই বছর? সরি, লাস্ট ইয়ার, 2025 সালের এক্সাম যেটা, আপনারা কি পরীক্ষা দেন নাই? জি ভাইয়া দিয়েছি, কিন্তু আসলে হুম। এক্সাম খারাপ হয়েছিল, তো তো সব ভুলে গেছি। না না, এই আমি বলতে চাচ্ছি, এই যে ম্যাথের সেগমেন্টটা, অ্যানালিটিক্যালটা বাদ দেন, ম্যাথের এই প্রশ্নের প্যাটার্ন দেখে আপনার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? ভাইয়া ম্যাথ ওভারঅল ফার্স্ট দেখে মনে হয়েছিল অনেক মানে টাইপের ম্যাথ ছিল। নর্মালি এর আগের কোয়েশ্চেন গুলাতে এত টাইপের ম্যাথ ছিল না। আর ম্যাথ গুলা কিছু টাইপ ছিল এমন যে কিছু কোয়েশ্চেন ছিল যে একদম মানে কনভেনশনাল ম্যাথ না, যেগুলো আমরা নর্মালি করে গেছি বা করছি হুম। ওই টাইপের না, একটু ডিফারেন্ট, বা আপনার ধরেন প্যাটার্নটা বা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। মানে হঠাৎ করে নর্মালি আমরা যারা মক দিছি বা ই করছি, আমাদের একটা স্পেসিফিক টাইপ বা একটা স্পেসিফিক জিনিস দেখতে একটু অভ্যাস হয়ে গেছে, তো হঠাৎ করে একটা নতুন জিনিস দেখে হলে আমি ঘাবড়ে গেছিলাম পার্সোনালি, বাকিদের কথা বলতে পারি না। ওকে, এটা একটা বিষয়। আবার দেখবেন, আপনারা যদি পরে ম্যাথগুলো সলভ করে থাকেন, দেখবেন ফার্স্ট ইমপ্রেশনে অনেকের জন্য মনে হচ্ছে এটা খুব টাফ। এই যে আনসার, আননোন টেরিটরি পেলেন অনেকগুলা, নতুন টাইপের অনেকগুলো কোয়েশ্চেন, বাট এনাফ কোয়েশ্চেন ছিল যেগুলো আপনার পড়া টপিকের মধ্যেই ছিল, তাই না? জি 25টা ভাইয়া। মানে এখানে মেইন বিষয় হচ্ছে যখন হুট করে নতুন টাইপের প্রশ্ন দিয়ে দেয় বা টাফ কোয়েশ্চেন করে, আমাদের মাথায় কাজ করাটা হচ্ছে অন্যরকম হয়ে যায়। যে আমরা তখন ইজি প্রশ্ন যে আছে সেটাও আমরা মুহূর্তের জন্য ভুলে যাই। ঠিক আছে? যেমন যেমন ভাই আমি একটু অ্যাড করতে চাই, একটা হুম হুম 25 না যেন 5 এর একটা রুটের ম্যাথ ছিল, আমার হুম। মনে আছে ওইটা ওটা একটা ইজি ম্যাথ ছিল। কিন্তু আমি ফার্স্টে এই বড় বড় ম্যাথ গুলা এবং আননোন টপিকের ম্যাথ গুলা আমি ধরে ওই ইজি ম্যাথটা আমি ভুল করে দিয়ে আসছি। পরে আমার হল থেকে বেরোয়ার পরে এক্স্যাক্টলি অ্যান্সারটা আমার মাথায় ক্যাচ করছিল, কিন্তু আমি ওটা ভুল দিয়ে আসছিলাম হলে। আপনার এই পয়েন্টটা নিয়ে আসছি, এটা নিয়ে আমরা কথা বলবো যে আমরা কেন এই ধরনের ভুলগুলো করি। এখন একটা বিষয় মাথায় রাখেন, এখন রিসেন্ট প্যাটার্ন এই ধরনের হবে, প্রশ্ন টাফ হবে, ভিতরে ইজি থাকতে পারে। মানে এখানে অনেক ম্যাথ আছে খুবই ইজি, যে আপনি জাস্ট পড়তে পারলেই দেখবেন ভিতরে প্রশ্ন সলভ করতে পারছেন। মানে আমরা অনেকে পড়ার সাহসটা পাই না যখন দেখি বড় ধরনের প্রশ্ন, সেটা একটা বিষয়। বাট যদি টাফ প্রশ্ন হয়, আপনার এই ধরনের ওয়ার্ডিংস এক্সপেক্ট করতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, ওয়ার্ডিংস দিলেও প্রশ্ন যদি ইজি হয়, যখন বড় লেভেলের ম্যাথ আসে, কাট অফটা হুট করে কমে যায়, কারণ মানুষ এই ধরনের অ্যাপ্রোচ করতে ভুল করে। তো ওই ধরনের পজিশনে আপনি দেখবেন যতবার আইভিতে এই ধরনের টাফ ওয়ার্ডিংস দিচ্ছে, লাস্ট টাইম আসছিল আপনার 2023 সালে, তখন কাট অফ নেমে গেছে 6, হুট করে টাফ দেওয়ার কারণে, যেটা আবার হলো 2025-এ। তো এভাবে যদি আবার আসে, এটা সেম ঘটনা ঘটবে। প্রশ্ন এরকম দেখলেই মানুষ ভয় পেয়ে যাবে। আর যারা হচ্ছে হালকা প্রিপারেশন নিয়েছে তারা হচ্ছে ভয় পেয়ে আমি আর পরীক্ষায় দিব না, এভাবে বাদ দিয়ে হয়ে যাবে। তখন দেখবেন কাট অফ কমে গেছে। কিন্তু আপনারা যারা হচ্ছে চান্স পেতে চান, তাদের তো ওই কাট অফটা পার করলে হয় না, আপনাদের তো এক্সট্রা কিছু করতে হয়। কারণ দিন শেষে তো আপনাদের একটা মেরিটে আসতে হয়। সেটার জন্য কোনো না কোনো সেকশনে বা সব সেকশন মিলিয়ে কিছু কিছু করে টপ হয়ে যাওয়া, সেটার জন্য আপনাদের অ্যাটলিস্ট 3-4 বেশি পাওয়া লাগে। তা আপনারা ওই ধরনের দিনে, যে দিনে এই ধরনের প্রশ্ন আসবে, আপনারা অ্যাটলিস্ট 3-4টা যেন বেশি পারেন, এইটাই আপনাদের এখন থেকে টার্গেট হওয়া উচিত। এবং ওই 3-4টা পারাই কিন্তু মেইন চ্যালেঞ্জ, এক্সট্রা 3-4টা পারা। ঠিক আছে? তো আমরা যারা যা যা প্রশ্ন প্র্যাকটিস করব, এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করব। অনেক প্রশ্ন আপনারা নেটে পাবেন, আমি কপি করে দিব। আবার অনেক প্রশ্ন নেটও পাবেন না, আই উইল মডিফাই দ্য কোয়েশ্চেন্স, সো দ্যাট আপনারা যে কম্প্রিহেন্সিভ রিসেন্ট প্যাটার্নের প্রিপারেশনটা পান। ওকে? এখন বলি, ওই যে আপনার একটু আগে যেটা ভুল করছেন বললেন না, এই যে একটা ইজি প্রশ্ন ছিল, জি ভাইয়া। 25টা প্রশ্নের মধ্যে আইবি কখনোই 25টা প্রশ্ন কঠিন দেয় না, দেয় না, কখনোই না। ওয়ার্ডিংসটা আলাদা বিষয়। এইখানে যেটা বললাম একটু আগে, লেভেল 4 হচ্ছে, যদি বেশি প্রশ্ন আসে, লাইক 70%, মনে করবেন এটা খুব টাফ। লেভেল 3 যদি 70% আসে বা 60%, সেটা হচ্ছে
মানে অ্যাভারেজ, মানে অনেকেই পারবে। লেভেল 4 and 5 এটা। এই লেভেল 3 বেশি ছিল হচ্ছে আপনার IBMBA 67, যেটা আমি শুরুতে আপনাদের মিল দেখালাম। আর এটা হচ্ছে আপনার 68 বলতে পারেন, ঠিক আছে? বা NSI যে এডির প্রশ্ন আসছে সেটা। তো এই ধরনের পরীক্ষাতে কাট অফটা এমনিতেই 10-এর নিচে নেমে যায়। ওই দিন আপনার টার্গেট থাকবে 10 পেলে এনাফ, মানে 10 পাওয়া যাবে, কম না। আবার আবার এই ধরনের এক্সামে কি হয়, ইজি প্রশ্ন আসলে, ইজি তো আবার খুব বেশি ইজিও না, যারা হচ্ছে আইবির প্রিপারেশন নেয় তাদের জন্য মোটামুটি পারা যায়, মানে ভয় পায় না। মেন হচ্ছে চ্যালেঞ্জ থাকে টাইমের মধ্যে বেশি আনসার করা। তো এই ধরনের প্রশ্ন তখন কাট অফটা আপনার 12 থেকে 16 হয়ে যেতে পারে যদি এই ধরনের প্রশ্ন আসে। তখন কিন্তু আপনাকে, যদি ইজি আসে, আপনাকে বেশি আনসার করা লাগবে। এইটা আপনার পুরো প্রিপারেশন শিখতে হবে। আর এই যে বললাম অ্যাভারেজ এক্সামে কি হয়, আপনার ইজি, মিডিয়াম, হার্ড। ইজি, মিডিয়াম, হার্ড, এই যে তিনটা টাইপস তার মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে। তো টাফ দিনে মনে করেন এগুলো থাকলো 60%, এখানে থাকলো 20%, এখানে 20%। টাফ দিনে এটা থাকবেই। আপনার প্রথম কাজ প্রশ্নের প্রথম প্রশ্নটাই পড়া না। ম্যাথের প্রথম প্রশ্নটা মানে রেয়ারলি পড়তে যাবেন, যদি না খুব বেশি ইজি লাগে দেখতে। কারণ ফার্স্ট কোয়েশ্চেন আর লাস্ট কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো হচ্ছে মানে অন এভারেজ একটু ট্রিকি প্রশ্ন থাকে, যেন শুরু করার পরে অনেকে আটকে যায়, ঠিক আছে? তা আপনার ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট প্রশ্নটাই আনসার করা না, পুরো প্রশ্নটা স্ক্যান করা। এবং এই যে 20% হতে পারে, 20 থেকে 30% হতে পারে, 40% হতে পারে, ইউ নেভার নো। আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই প্রশ্নগুলো খুঁজে বের করা এবং মার্ক করা, যে এই প্রশ্নগুলো আমি আগে দাগাবো, এগুলো ইজি লাগছে, এগুলো আগে দাগাবো। তারপর হচ্ছে মিডিয়াম গুলা, যেগুলো আমি চেষ্টা করলে পারবো, মানে মোটামুটি দেখতে মনে হচ্ছে আমার কমন টপিক, তখন আমি একটু গোল দাগ করে দেখালাম। আর যেগুলো হার্ড আমি এগুলো দাগাবোই না বা কিছুই দাগালাম না। আমার মেইন টার্গেট হচ্ছে আগে ইজিগুলো বের করা, এগুলো দাগানো, তারপরে মিডিয়ামে যাওয়া যদি টাইম এফোর্ড করে। এইভাবে করলে আপনার কোনো সময় ইজিগুলো মিস হবে না, এবং আপনার পাস করাটাও কেউ আটকাতে পারবে না। কারণ পাস করার মতো এনাফ ইজি প্রশ্ন প্রায় প্রত্যেকটা এক্সামেই থাকে। আপনি দেখেন, যে কোনো একটা প্রশ্নের সেট নেন, দেখবেন এনাফ প্রশ্ন ছিল যেগুলোতে পাস করা যেত, ইজি টপিক ছিল, কিন্তু আপনি প্রশ্নটা পড়ার সময় পান নাই, বা এক্সামের প্রেশারে মানে টাফ ম্যাথগুলো করে মাথা অলরেডি হ্যাং হয়েছে, তখন সলভ করতে গেছেন, তখন ইজি প্রশ্নটাও আপনার কাছে টাফ মনে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? সো আপনাদের এক্সাম হলে কি করতে হবে? বলেন, দ্রুত বলেন। আমাদের এক্সাম হলে কি করতে হবে ফর দ্য ম্যাথ সেকশন? আগে ইজি গুলা ফাইন্ড আউট করতে হবে। এটা অবশ্যই, এটা আপনারা হচ্ছে বললেই তো পারবেন না। সেটার জন্য কি করবেন, আমাদের পুরো প্রিপারেশনের জার্নিতে ওয়েবসাইটে পুরো অ্যানালিটিক্স থাকবে, প্রত্যেক প্রশ্নের পাশে প্রশ্নটা কোন লেভেলের সেটা দেওয়া থাকবে। সো আপনি এনাফ প্র্যাকটিস করবেন। মনে করেন ধরেন একটা চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড রেট প্রবলেমস, আপনাকে 200টা প্রশ্ন প্র্যাকটিস করতে বলা হবে, সেখানে প্রত্যেকটা লেভেলের ম্যাথ থাকবে। আপনার কাজ হবে আসলে লেভেল 4 এর ম্যাথ আসলে কোনগুলো হয়, লেভেল 3 ম্যাথ গুলো কোন লেভেলের হয়, লেভেল 2 কোনগুলা, লেভেল 7 কোনগুলা, সো দ্যাট আপনি ওই লেভেল 7টা যেন না দাগান। আর লেভেল 2 যেগুলা বড় ওয়ার্ডিং হলো কিন্তু লেভেল 2, সেটা আপনি কিভাবে বুঝবেন? ওই যে প্রশ্ন না থাকলে বুঝতে পারবেন না। তো পুরো প্রিপারেশনের জার্নিতে প্র্যাকটিস বলেন, এক্সাম বলেন, আপনার কাজ থাকবে অনেকগুলা। অনেকগুলোর মধ্যে নোট উঠতে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে প্রশ্নগুলা কোন লেভেলের সেগুলা বের করা, আপনি এক্সাম হলে এই ধরনের প্রশ্ন অ্যাপ্রোচ করবেন কিনা সেটা ডিসিশন নেওয়া। যদি আমরা 6 মাস আগে থাকি, তখন আপনার কাছে এনাফ সময় থাকবে, আপনি এই ধরনের প্রশ্নের জন্য এনাফ প্রিপারেশন নেওয়ার সুযোগ সময় থাকবে, সো আপনি প্রিপারেশন নেবেন। যদি দেখেন লাস্ট মান্থে এসে সমস্যা, তখন আবার একটু ডিসিশন চেঞ্জ করবেন, ওই টপিকটা বাদ দিয়ে দিবেন, অন্য টপিকে জোর দেবেন। বাট প্রশ্ন কোনটা কোন লেভেলে সেটা আগে বুঝতে হবে, সো দ্যাট কোন প্রশ্নটা আপনি স্কিপ করবেন, কোনটা অ্যাপ্রোচ করবেন, কোনটা আগে অ্যাপ্রোচ করবেন সেটা বুঝতে পারেন। এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর অল। তারপর হচ্ছে আপনার এফিসিয়েন্সি রেট। আমরা
পুরো জার্নিতে প্র্যাকটিস বলেন, এক্সাম বলেন, সব জায়গায় এফিসিয়েন্সি রেটটাও থাকবে। So, আপনি এই রেকর্ড গুলাকে খুব সিরিয়াসলি নেবেন। লেভেল 1 to 4 ওইখানে যেন আপনার কোনো ভুল না হয়, এই স্কিলটা আপনার অর্জন করা লাগবে, যে আপনি যতগুলো দেখবেন 100% কারেক্ট হয়। আর লেভেল 5-এ আপনার অকেশনে ভুল হতে পারে, কিছু ট্রিকটা একটু বেশি থাকে, তো ভুল হতেই পারে, কিন্তু আপনার সবসময় টার্গেট থাকবে ম্যাথে যেন আপনার এফিসিয়েন্সি 100% হয়। এবং সেটা হবে, আপনি এখন যে লেভেলে থাকুন না কেন। হতে পারে আপনি এখন ম্যাথ পারেন না, বোঝেন না কিছু, আপনি জাস্ট ইংলিশ রিডিংটা পারলেই, জাস্ট ইংলিশ রিডিং, আমি আবারও বলছি, আইভি এর ম্যাথ হচ্ছে খুব টাফ যেমন না, খুব ইজিও না, কিন্তু আপনি যদি রিডিং পড়তে পারেন বাট এখন থেকে সময় দেন, আপনি দেখবেন 6 মাস পরেই আপনার স্কিলটা একটা অন্য লেভেলে চলে গেছে। আর আইভি ম্যাথ একটা অনেকটা নেশা মতো হয়ে যায়, সলভ করতে একটা আনন্দ লাগে, একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম থাকে, আপনি যখন সলভ করবেন দেখবেন আপনার অন্য লেভেলে একটা ভালো লাগা কাজ করবে। ওকে, তো লেভেল আইডেন্টিফাই করা, এফিসিয়েন্সি বাড়ানো, সেটা সাথে হচ্ছে আপনার প্রত্যেক টপিকেই একটু দক্ষতা অর্জন করা, প্রত্যেকটাই, অন এভারেজ প্রত্যেক টপিকেই দক্ষতা অর্জন করা, প্লাস হচ্ছে ওয়ার্ড প্রবলেমস গুলোতে একটু বেশি জোর দেওয়া, কারণ ওইখানে আমাদের সেফটি কোয়েশ্চেন গুলো থাকে, যে কোয়েশ্চেন গুলো আমাদের খারাপ দিনেও বাঁচাতে পারবে। আপনার একটা নাম্বার প্রপার্টি যদি খুব বেশি টাফ আসে, আপনি সময় দিলেও পারবেন না, আপনার প্রিপারেশন থাকলেও। বাট ওয়ার্ড প্রবলেমস টাইপের যে ম্যাথগুলা দেখবেন, এগুলার পসিবিলিটি থাকে অনেক লিমিটেড, আপনি একটা ওয়েতে পারছেন না, আপনি অন্য একটা ওয়েতে ধরলেই দেখবেন ওয়ার্ড প্রবলেমসটা সলভ করতে পারছেন। তো আমি আবার বলছি, ওয়ার্ড প্রবলেমসে জোর দিবেন, বাকিগুলো ব্যালেন্স রাখবেন, লেভেল আইডেন্টিফাই করবেন, এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করবেন, প্র্যাকটিস তো এনাফ করতে হবে। এখানে একটা বিষয় আমি বলে দিই, উই আর নট বিং টু মাচ সিলেক্টিভ। আমাদের অ্যাটলিস্ট 3000 ম্যাথ থাকবে, 3000 ম্যাথের মধ্যে আপনার 1200 ম্যাথ থাকবে আইবি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর বাকি থাকবে আপনার 2000 ম্যাথ আপনার হচ্ছে সিলেক্টিভ ফ্রম জিমেট ক্লাব ওর সামথিং লাইক দ্যাট, যেগুলো হচ্ছে ইউনিক প্যাটার্ন, যে আপনি প্রত্যেক এই এইগুলো বাদে, আইবি এর প্রিভিয়াস এগুলো বাদে এইখানের এক্সট্রা যে আপনার এডিশনাল 1800 থাকবে, এগুলো থাকবে মোস্টলি ইউনিক, ইউনিক প্যাটার্নে, ডিফারেন্ট লেভেলের থাকবে, যেগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। এটা হচ্ছে আমাদের বেস থেকে ইটস লাইক এ মাস্ট ফর ইউ। তার বাইরে এগুলো যদি আপনি শেষ করতে পারেন, ইউ হ্যাভ দ্য ইনফিনিট পসিবিলিটিস, আপনি সলভ করে শেষ করতে পারবেন না, সেই সুযোগটা আমি রাখবো। জিমেট ক্লাবের পুরো সিস্টেমটা আমাদের কাছে থাকবে, প্লাস হচ্ছে আরো অনেক রিসোর্স আছে আমার কাছে, যেটা হচ্ছে আমি আপনাদের দিব, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে ক্যার এক্সামস, এখানের প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড হয়, কিছু এক্সাম, সিলেক্টিভ কিছু এক্সামস আর কি, এগুলো আপনারা পাবেন। তো এগুলোতে এনাফ প্র্যাকটিস করার সুযোগ পাবেন, কিন্তু কোর যে মডিউল সেটা হচ্ছে আমাদের এই 3000, এই 3000টা আপনি সলভ করবেন খুবই খুবই সিরিয়াসলি, প্রয়োজন একটা প্রশ্ন বারবার সলভ করবেন। 3000টা কিন্তু খুব বেশি ভাববেন না, কারণ ইউ হ্যাভ দ্য ফুল ইয়ার, আপনি যে প্রতিদিন 10টা করে সলভ করেন, আপনার পুরো বছরে হয়ে যাচ্ছে মাত্র 10টা, আমাদের তো 300 দিন আছে, তাই না? এর বাইরে যদি আপনি করতে চান, আমি বলবো আপনারা প্রতিদিন ম্যাথে অ্যাটলিস্ট 1 ঘন্টা দিবেন, 1 ঘন্টা যতগুলো প্রশ্ন সলভ করতে পারেন, যদি বেসিক জানা থাকা লাগে করবেন। আর স্পেশালি ক্লাস মিস দেবেন না, মানে আপনি যদি লাইভ ক্লাস করেন দ্যাট উইল বি বেস্ট, তারপরেও যদি না পারেন, যদি ইমার্জেন্সি থাকতেই পারে, আপনি রেকর্ডটা দেখে হলেও ক্লাসটা করবেন, কারণ ক্লাসের ম্যাথগুলো আমি খুবই সিলেক্টিভলি দিব, যেগুলা আমাদের জন্য বেশি জরুরি হবে। আমরা তো চাইলেই এই 3000 ম্যাথগুলো আমরা কিন্তু ক্লাসে কভার করতে পারবো না, একটা ক্লাসে আসলে আহ, 2 ঘন্টা ক্লাস নিলেও আপনার 20-25টা ম্যাথ, বেশি এর বেশি করা যায় না। তো আমাদের একটা লিমিটেশন আছে, এই জন্য আমরা সিলেক্টিভ গুলো করবো, বেসিক গুলো শিখবো, স্ট্র্যাটেজি শিখবো, আমাদের ফোকাস থাকবে ওই জায়গায়, সলভও করব, কিন্তু আপনাদেরও কাজ করতে হবে, এক্সট্রা এখানে এফোর্ট দিতে হবে। কোনো প্রবলেম যদি ফেস করেন, কোন ম্যাথ যদি না পারেন, ইউ ক্যান নক মি ইন মেসেঞ্জার অর ইন টেলিগ্রাম, ঠিক আছে? অ্যান্ড সব কিছুই আপনারা পেয়ে যাবেন অতি দ্রুতই। ম্যাথ নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা?
পুরো বিষয়টা বুঝতে পারছেন, আপনাদের মাইন্ডসেটটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু অনেক দিক থেকে অ্যাডভান্টেজ পাবেন, যেখানে আপনার কম্পিটিটররা যারা অন্যান্য জায়গায় নিজে প্রিপারেশন নিচ্ছে অথবা কোনো প্ল্যাটফর্মে প্রিপারেশন নিচ্ছে, দেখবেন তারা হচ্ছে অনেক দিক থেকেই লাইক বেগ কিছু পড়াশোনা করবে। হ্যাঁ, অনেক এক্সারসাইজ পড়বে, একটা বই শেষ করে দিবে, বাট দিন শেষে আপনাদের হচ্ছে সুযোগটা থেকে বেশি, কারণ আপনারা হচ্ছে সবচেয়ে রিয়েলিস্টিক প্রিপারেশনটা নেবেন। সেটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনারই লস। আপনাদের মধ্যে থেকে অনেকে কাজে লাগাবে এবং চান্সও হবে। গত বছরও কিন্তু আমি প্ল্যান দেখছি আর কি, মানে আমার পুরো প্ল্যানটাই ঠিক ছিল, আমার পুরো ম্যাটেরিয়ালস ঠিক ছিল। তো যারা পড়ছে তারা অনেকটাই কাছাকাছি চলে যেতে পারছে, অনেকের চান্স হয়ে গেছে। আর অনেকে হচ্ছে পড়াশোনা করে না, বাট আই ওয়াজ শিওর। এবং দিন শেষে দেখেন এক্সামের পরে যে প্রশ্ন আসলো, আইভিএমবি এর 68 প্রশ্ন, ইংলিশ বলেন, আমরা যত ধরনের প্রশ্ন প্র্যাকটিস করছি, এই প্রশ্ন প্যাটার্ন সবগুলো কমন। আমি প্র্যাকটিস করছি ম্যাথের ক্ষেত্রে, আমি শুরু থেকে এই ধরনের ম্যাথই জোর দিছি বেশি, লম্বা লম্বা ওয়ার্ডিংস, সব ধরনের ম্যাথের টাইপ, এগুলো আমি জোর দিছি। ক্রিটিক্যাল রিজনিং, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো কিন্তু আমরা রেগুলারই প্র্যাকটিস করছি। আপনারা হচ্ছে আপনাদের জন্য ওই যে বোনাস যে সেগমেন্টটা, এখানে দেখলে বুঝতে পারবেন যে আমরা লাস্ট 30 দিন কোন বিষয়গুলো লাস্টে প্র্যাকটিস করছি। ঠিক আছে, আপনারা হচ্ছে এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন ম্যাথের ক্ষেত্রে, ইংলিশে 1 ঘন্টা, আর বাকি আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে আদার্স যে বিষয়গুলো, রিডিং হ্যাবিট বা অ্যানালিটিক্যাল যদি মন চায়, বা কারেন্ট বিষয়গুলোতে বাড়ানো। ইটস আপ টু ইউ। জিআরই পাজেলের কঠিন সেগমেন্টগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে, আমাদের আগে টার্গেট থাকবে আমরা সিরিয়ালে যাব, আগে হচ্ছে ইজি সবগুলো শেষ করা, দেন হচ্ছে আমরা অ্যাডভান্স দিকে আগাবো। ওকে, তো ম্যাথ নিয়ে আপনারা পুরো ডিরেকশন ক্লিয়ার কিনা, যে আপনাদের কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার কিনা? প্রশ্ন করতে পারে, এনি কোয়েরি। বা আপনারা কনফিডেন্ট কিনা যে আমরা যেভাবে আগাবো, আপনি দিন শেষে ওই পথে ম্যাথ সেগমেন্টে স্পেশালি ভালো করতে পারবেন কিনা, আপনার কি মনে হচ্ছে? ওকে, ইয়েস, আখিরা বলুন। ভাই আমার কাছে একটা হুম জিনিস মনে হয়েছে, কয়েকটা কোশ্চেন বা কয়েক ইয়ারের কোশ্চেন আমি সলভ করছিলাম তো হুম মনে হয়েছে যে একটা ম্যাথে মনে করেন আমার একটা এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে এর উত্তর হবে, বা এই হুম ফর্মুলাটা ইউজ করে, কিন্তু আমি যদি এ হুম মাইনাস বি হোল স্কয়ার দিয়ে যাই, হুম তাইলে যে আমার অ্যান্সারটা আসবে সেটাও দেখা যাচ্ছে যে আমার ওই অ্যান্সার শিটে থাকে। মানে আমি যদি ভুল ওয়েতে অ্যাপ্রোচ করি, দেখা যায় যে হুম ওখানে যে একটা অ্যান্সার আসে সেটাও আবার ওই কোশ্চেনের ভিতরে আছে। সুতরাং আমার যে হুম। একেবারেই কনফিডেন্ট হয়ে দিলেও মাঝে মাঝে যে ভুল হয়েতে যে গেলে যে আমার অ্যান্সারটা আসে, সেটা যদি আমি দিয়ে আবার কনফিডেন্ট হয়ে যাই, এটা একটা প্রবলেম বা চ্যালেঞ্জ আমার কাছে। আপনাদের ওই যে একটা ম্যাথ কিন্তু আইভের যে ম্যাথগুলা, একটা বিষয় আমি হচ্ছে বলতে ভুলে গেছি, থ্যাঙ্কস। আইভের ম্যাথগুলা যেগুলো আসে, এই ম্যাথগুলা মেইনলি তৈরি করা হয় আপনি যেন ট্রেডিশনাল যে ওয়েটা, ট্রেডিশনাল ওয়েতে সবাই সবাই সলভ করতে পারবে। দে উইল টেক 3 মিনিটস। মনে করেন এটা তো জিমেটের প্রশ্ন আসে, জিমেটে আসলে 3 মিনিট মানে অনেক সময়। মানে আমরা যেমন পরীক্ষা হলে 25টার মধ্যে 10টা এফোর্ড করতে পারি, জিমেটে যে এই প্রশ্নগুলো আসে তারা কিন্তু এত সময় এফোর্ড করতে পারে না। তো ট্রেডিশনাল ওয়েতে সলভ করতে গেলে এটা 3 মিনিট লাগবে। বাট প্রশ্নকর্তা কিন্তু একটা বিষয় মাথায় রেখে প্রশ্ন তৈরি করেন, ট্রেডিশনাল বিষয় মাথায় রাখে না, যে তারা জানে যে এই প্রশ্নটা এভাবে সলভ করা যাবে অন্য ওয়েতে, এবং ওই ওয়েতে সলভ করলে ম্যাথটা 1.5 মিনিটে শেষ হয়ে যাবে। এখন ওই জিমের যারা প্রণেতা, তাদের মেইন টার্গেট থাকে এই ধরনের স্টুডেন্টদের আইডেন্টিফাই করা, যারা মানে দে উইল লুক ডিপার, দে উইল থিঙ্ক। মেইনলি হচ্ছে এটা হচ্ছে একটা লজিক্যাল রিজনিং এর খেলা। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট ম্যাথ অনলি। এটা হচ্ছে দিন শেষে আপনার রিজনিং পাওয়ারটা কেমন সেটা অ্যানালাইজ করে। তো আপনি যখন প্রশ্ন সলভ করবেন, সামটাইমস ট্রাই উইথ অপশনস, সামটাইমস এজিউম নাম্বারস। ঠিক আছে, এভাবে দিয়ে কিন্তু আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন। এই ধরনের অনেক স্ট্র্যাটেজি আমরা ক্লাসে করব, সলভ করব। একটা মেথড দেখবেন অনেকভাবে সলভ করা যাবে। ইভেন আপনাদের যে প্র্যাকটিস সিট দেবো, ওইখানে দেখবেন আপনি একটা প্রশ্নের মাল্টিপল সলিউশন পাবেন, একটা সলিউশনে থামবেন না, দেখবেন অন্য প্রবলেমটা কিভাবে সলভ, মানে অন্য সলিউশনটা কিভাবে দিছে। এভাবে করলে কি হবে,
সময়ের সাথে সাথে আপনার যে ব্রেনের যে নিউরন গুলা মানে ডিফারেন্ট ভাবে কানেক্ট করার স্কিলটা তৈরি করতে পারবে। ঠিক আছে? তো এটা কেন বললাম, আপনারা হচ্ছে পুরো জার্নিতে আমার সাথে থাকবেন, আপনারা অলরেডি একটা ট্রাস্ট রেখে আসছেন যে ইউ ওয়ান্ট টু গেট ইনটু আইভি, আমিও চাচ্ছি আপনার যেন আইভিতে চান্স পান। তো এগুলো তার জাস্ট কি বলে একটা বম্বাস্টিক ওয়ার্ড টাইপের বললে তো হবে না যে আপনারা চান্স পেয়ে যাবেন বা মোটিভেশনাল টাইপের বা কোনো ইনফ্লুয়েন্সিং ওয়ার্ড, এমন না। আমি চাই আপনার চান্স পান, যোগ্য হয়ে চান্স পান, এবং সেটা সলিড যে আপনারা যখন নিজে দক্ষ হবেন, ম্যাথে দক্ষতা আনবেন, স্ট্র্যাটেজিক্যালি আগাবেন, ছোট ছোট বিষয় নিয়ে কাজ করবেন, মানে আপনি যদি চান্স না পান তাহলে কে পাবে, তাই না? আপনি তো নিজেই আপনার নিজের চান্সটা আর্ন করবেন। আমি হচ্ছে কি করব, আপনাদের মানে প্রোভাইড করব হোয়াট এভার ইউ নিড, আপনার স্কিলগুলো তৈরি করতে যা যা লাগে সেটা আমি করব। আপনাকে কি করে লাগবে, আমি আবার বলছি, রেগুলার থাকা লাগবে, সেটা আপনারা কোনো মিস দিবেন না। এই যেমন রিসেন্টলি কি হলো যে আমি অনেকগুলো, আপনাদের কাছে অলরেডি 3টা অপশন আছে। এক হচ্ছে ওয়ার্ডনাস, দুই হচ্ছে আপনার বোনাস সেগমেন্ট, আর হচ্ছে ক্র্যাকনাস। এই 3টা সেগমেন্টে কিন্তু আছে, এবং আপনাদের মধ্যেই, আপনাদের যে আউট অফ অলমোস্ট 75, মেবি 75 থেকে একটু কাছাকাছি হবে, তার মধ্যে আপনাদের মাত্র 10 থেকে 12 জন এই বিষয়গুলো কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করছে। এখন আমার কথা হচ্ছে যারা প্র্যাকটিস করছেন, আই এম ফিলিং গ্রেট যে আপনারা প্র্যাকটিস করছেন, যে রেগুলার আসছেন। কিন্তু যারা রেগুলার নাই, আমি বলছি তারা একটু রেগুলার হন, কারণ কম্পিটিশনটা কিন্তু খুবই ইন্টেন্স। এই যে এভাবে কিন্তু স্কিলগুলো তৈরি হয় যে আমরা যারা রেগুলার থাকি তাদের এমনিতেই স্কিলগুলো তৈরি হয়ে যায়, পরে প্রেশার মনে হয় না। বাট আপনারা যারা হচ্ছে শুরু করেন নাই, শুরু করবেন করবেন ভাবছেন, তারা দেখবেন হুট করে দেখবেন আপনি পিছিয়ে গেছেন। আপনি দেখবেন আপনার এই ব্যাচের যারা অন্যরা আছে তাদের হচ্ছে পয়েন্ট হয়ে গেছে 10,000, বাট আপনার মাত্র 50। তখন একটা বড় লেভেলে একটা ধাক্কা খাবেন যে আমি অনেক পিছিয়ে গেছি মনে হয়। তখন দেখবেন একটা হতাশাও কাজ করতে পারে। আর এই ব্যাচের মধ্যে যদি আপনার সাথে একজন এগিয়ে যায়, এটা বিষয়টা কেমন না? কারণ এই ব্যাচের মধ্যে যদি আপনার সাথে কেউ একজন এগিয়ে যায়, তাহলে অন্যান্য ব্যাচে, আমার অন্যান্য ব্যাচে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে বা যারা নিজে প্রিপারেশন নিচ্ছে তারা তো আরো অনেক দূরে এগিয়ে গেছে, তারা তো চুপিসারে অনেক কিছু পড়াশোনা করছে। তো প্লিজ, আমি বারবার বলছি, সবকিছু থাকবে, সব সুবিধা পাবেন, কিন্তু আপনাকে একটু রেগুলার হওয়া লাগবে। এইটা আমি বারবার বলছি, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাদের ছাড়া তো কিছু হবে না, তাই না? তো প্লিজ একটু থাকবেন। এই হচ্ছে আচ্ছা ভাই, হ্যালো। হুম হুম ম্যাথের জন্য কি আপনার ওই যে অপশনাল যেটা বোনাস সেকশন আছে ওখান থেকে প্র্যাকটিস করবো নাকি আপনি পরে অ্যাড করবেন? এই বোনাস সেকশন হচ্ছে টোটালি আপ টু ইউ। এখানে সব ধরনের প্রায় কোয়েশ্চেন টাইপের আছে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের। তো আপনি ওইখান থেকে প্র্যাকটিস করতে পারেন, কেন আমি বলি, এটা হচ্ছে আমাদের লাস্ট 30 দিনের টার্গেট সিলেক্টিভ কিছু ম্যাথ ছিল। এই প্রত্যেকটা ম্যাথ আমার খুবই বাছাই করা ম্যাথ। তা আপনারা ওই আইভি লেভেলের যে ম্যাথগুলো আসে এগুলো দেখতে পারবেন এখানে। 68 একটা ভাই হচ্ছে ওয়েবসাইট করছিলেন না ম্যাথের জন্য, ওইটা খুব ভালো ছিল, অনেক রিসোর্স ছিল ওখানে, অনেক টাইপের ম্যাথ ছিল। ওটা এইটা ভাই হচ্ছে, অ্যাড করলে ভালো হইতো। না না, এটা আমি এবার করবো না, কারণ হচ্ছে যদি আপনাকে 50,000 ম্যাথের সুযোগ দিয়ে দিই, ইউ উইল ফিল লাইক ইউ আর লস্ট, এবং সব ম্যাথই আপনার যে লাগবে এমন না। না তো ভাই, এটা হচ্ছে, 100টা করে সিলেক্ট করে করতাম ওই যে আপনি না না, এইটা ভাই। এইটাতে আমি অনেকের যে সমালোচনার শিকার হয়েছি যে আপনি তো সব আমাদের দিয়ে দিচ্ছেন যে আমরা যেন নিজে নিজে পড়ি, তাহলে মানে আপনি কি করছেন তাহলে, মানে বিষয়টা এমন ছিল আর কি। তো এই কারণে আমার দিন শেষে আবার সিলেক্ট করতে হয়েছে। আমি ডিরেকশনও দিয়ে দিয়েছিলাম যে আপনারা হচ্ছে এখান থেকে এই নাম্বারের রেঞ্জের ম্যাথগুলো করবেন, তাও কয়েকজনের প্রবলেম ছিল যে বাট ভাই ওটাই ভালো ছিল, মনে না। হয় যে আর না, এই বছর এটা লাগবে না, আমি বলি কেন। practical। আহ, আপনার দিন রাত এটা হলে কি হবে, আপনি অনেক প্র্যাকটিস করতে যাবেন কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলবেন। আমি চাচ্ছি এবার প্রত্যেকটা বিষয় যেন ট্র্যাক রেকর্ড থাকে, আপনার জন্য এটা টার্গেট থাকে, আপনি যেন ওই সময়টা বাঁচিয়ে আমরা অন্য সেকশনে সময় দিতে পারেন। এই পুরো বিষয়টা আপনারা ব্যালেন্স পাবেন। জাস্ট ওয়েট, এখন যা আছে বোনাস সেকশনটা হচ্ছে সেটা একটু এক্সপ্লোর করতে পারেন। আর ওয়ার্ডনাস তো আপনাদের জন্য প্রত্যেকটা বিষয়ে মানে ফর দ্য আলটিমেট এক্সাম ইম্পর্টেন্ট। ক্র্যাকনেস, ক্র্যাকসেটের প্রত্যেকটা 1700 কোয়েশন, এটা আপনাদের জন্য মাস্ট। তো 2টা সেকশন হচ্ছে আপনাদের জন্য অবশ্যই মাস্ট।
আপনাদের সলভ করা লাগবেই। তো সেটা আপনারা আগে এগিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আর আহ, 2-3 দিনের মধ্যেই ধীরে ধীরে আইবি এর প্রিভিয়াস এর কোয়েশ্চেন পাবেন, সেটা সলভ করবেন। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 3 তারিখ, রিটেন নিয়ে। তা আমরা শুরুতে একটু ওরিয়েন্টেশন নিয়ে কেন বলছি, কারণ আমাদের সামনে ক্লাসগুলো হবে অনেকটাই থিওরিটিক্যাল পড়াশোনা। সো আমাদের এই ধরনের কথা বলার সুযোগ থাকবে কম। আর এটা ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেক সাবজেক্টে আমরা এক্সট্রা ওরিয়েন্টেশন নিচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট ছিল। আমি চাচ্ছিলাম আপনাদের জন্য বিস্তারিত বলি, আপনারা যেন বুঝতে পারেন পুরো বিষয়টা। আই হোপ আপনারা পুরো ডিরেকশনটা বুঝতে পেরেছেন এবং ইউ গাইস উইল ফলো ইট। তো হ্যাঁ, ম্যাথ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, একটু হুম জানতে চাচ্ছিলাম। হুম হুম আচ্ছা, আইবির আমাদের ম্যাথের জন্য জিআরই ম্যাথ বাইবেল, এটা কি কোনো ইফেক্টিভ কোনো কাজে দিবে ভাই? এখন জিআরই ম্যাথ বাইবেলের এগুলো হচ্ছে আগে ছিল, বাট এখন তো মনে করেন জিআরই ম্যাথ বাইবেল প্রশ্ন কয়টা, লিমিটেড কোয়েশ্চেন্স। এর থেকে বলবো আমি হচ্ছে আপনি এগুলো মানে কোনো বই লাগবে না, কারণ আপনি তো প্রত্যেক টপিকের জন্য আহ, প্রায় 200 ম্যাথ পাবেন, সিলেক্টিভ ম্যাথ, ওইগুলো এনাফ হয়ে যাবে। বাট এই যে জিআরই নো ম্যাথ বাইবেল যেটা, সেটা কোথায় কাজে লাগে আমি বলি। এটা অনেক পুরাতন বই যেহেতু, যেমন লাস্ট আমি দেখলাম এই বিএভিএম যে ব্যাংক জবের এক্সাম নেয়, রিটেন কোয়েশনের যে 5টার মধ্যে একটা জিওমেট্রি প্রবলেম থাকে। আমি অনেকগুলো পরীক্ষা দেখছি, ওই নোভা বাইবেল থেকে প্রশ্ন দিয়ে দিছে এক্স্যাক্টলি। তো ওই ধরনের বিষয় কাজে লাগে অন্যান্য এক্সামে, বাট আইভিএ আসলে নোভা বাইবেল ফলো করে না। তার হচ্ছে একটা সেন্ট্রাল ডাটাবেস ফলো করে, জিমেট ক্লাব বা সিমিলার সোর্স। তো আপনারা ওই যে একটা সোর্সেই থাকেন, কি করতে পারেন ওই যে আইবিএ প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারেন যদি আপনার কাছে বইতে থাকে। না হয়তো দরকার নাই, আমার কাছেও আপনি ওয়েবসাইটে কয়দিন পরে পাবেন, খুবই সুন্দরভাবে পাবেন। তো একটু ওয়েট করতে পারেন, মিনওয়াইল আপনি অন্য বিষয়গুলো শিখতে পারেন। আমি বলবো আপনারা হচ্ছে অন্য কোনো রিসোর্সে যাবেন না প্লিজ, কারণ আমি যে রিসোর্সগুলো দিব এগুলোই আপনারা শেষ করতে পারবেন, আর আমি চাই না আমি যা যা দিব আপনারা কোনো কিছু মিস করেন, ঠিক আছে? ওকে, আনার কোয়েশ্চেন হচ্ছে উইকলি মান্থলি টপিক ওয়াইজ ম্যাথ অ্যানালিটিক্যাল টেস্ট থাকবে কিনা। আমাদের যখন থেকে টপিক ওয়াইজ ক্লাস শুরু হবে, প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট থাকবে। আপনাকে ওই ক্লাস টেস্টটা অবশ্যই দিতে হবে, না হলে অন্যান্য বিষয়গুলো লক করে থাকবে। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। অনেকগুলো বিষয়, সামনের বিষয়গুলো এখন তো খুবই ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। সামনের বিষয়গুলো কি আপনি যত বেশি ফাঁকিবাজি করবেন তত বেশি মিস করবেন। মানে এটা হচ্ছে স্ট্রিক্ট আমার হচ্ছে এটা হচ্ছে আমার সিস্টেমটা এমনই। লেভেল সিস্টেমটা ছিল লাস্ট ইয়ার, আরো স্ট্রিক্ট ছিল, বাট এবার কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে। কিন্তু আপনি আগের পড়াশোনা শেষ না করে সামনে থেকে আগাতে পারবেন না। মানে আপনার যেগুলা পেন্ডিং কাজ আছে, যেমন আপনারা হচ্ছে এই 4-5 দিন পরে থেকে রিটেন কোয়েশন পাবেন, রিটেন প্রতিদিন অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের টার্গেট থাকবে প্রতি মাসে 10টা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া মিনিমাম। তো 10টা যদি জমা না দিতে পারেন, সামনে অনেকগুলো বিষয় লক লক থাকবে। তো 10টা তো আপনি 1 মাসে অবশ্যই লিখতে পারবেন। এবং সেটা কেন ইম্পর্টেন্ট, আপনার লেখার অভ্যাসটা যদি আগের থেকে না আসে, তাহলে হুট করে 1 মাস আগে ওই স্কিলটা তৈরি করা যায় না। বাট আপনি যদি আগে থেকে মনে করেন, আপনি এই আগামী সপ্তাহে আমাকে একটা রিটেন জমা দিলেন, আমি আপনাকে ফিডব্যাক দিলাম, আপনি ওইখান থেকে যে ফিডব্যাক দিলাম, আপনার এই 100% ফিডব্যাকের মধ্যে আপনি অ্যাটলিস্ট 10% পরের পরীক্ষায় মানে পরের যে অ্যাসাইনমেন্টটা লিখবেন ওইখানে ইমপ্রুভ হবে। এইভাবে ইমপ্রুভ হতে হতে আমাদের যখন এক্সাম চলে আসবে তখন আপনার রিটেন সেগমেন্টটা খুব ইজি লাগবে, ঠিক আছে? আমি চাইতেছি সেটাই, আপনার কোয়ালিটি থাকুক, সবকিছু ঠিক থাকুক, আপনার যেন সব সেগমেন্টে স্কিল থাকে, ঠিক আছে? আর ওই যে ক্লাস টেস্ট বললাম, ক্লাসের পরে টেস্ট থাকবে। তারপর হচ্ছে উইকলি মান্থলি টপিক ওয়াইজ টেস্ট থাকবে। মান্থলি হচ্ছে টপিক ওয়াইজ থাকবে না, মান্থলি হচ্ছে আপনার মক টেস্ট থাকবে 3টা থাকবে আপনার সাবজেক্ট ওয়াইজ। মানে একটা ইংলিশ ফুল মক টেস্ট, একটা ম্যাথ ফুল মক টেস্ট, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মক টেস্ট, এইভাবে। আর একটা থাকবে পুরো 100 মার্কের মক টেস্ট প্রত্যেক মাসে। ধীরে ধীরে যত মাস বাড়বে এই ফুল মক টেস্টগুলোর সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? এইগুলো থাকবে। আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনি আদার হুম, কোয়েশ্চেন? ভাইয়া আইবিএ কোন কোন জব এক্সাম গুলো নেয় এটা নিয়ে একটু জানার ছিল আর কি। আইবি হচ্ছে বিভিন্ন ব্যাংকগুলো থাকে,
এমটিও লেভেলের যে পরীক্ষাগুলো হয় ওইগুলোতে নেয়। এটা হচ্ছে ফার্স্ট, যেগুলোতে হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায় সেটা। তারপর হচ্ছে এই যে কিছু ফার্স্ট ক্লাস জব থাকে, যেমন পেট্রো বাংলার সেগমেন্টের, তারপর হচ্ছে এনএসআই, সাধারণ বীমা, এখানে ফার্স্ট ক্লাস লেভেলের যে পরীক্ষাগুলো হয় আইবিএনে। আরো ছোটখাটো অনেকগুলো পরীক্ষা আইবিএনে, এগুলো তো আপনাদের জানা দরকার নেই, কারণ এগুলো তো আপনার খুব ইজি প্রশ্ন করে। এজ যারা হচ্ছে অর্গানাইজার তারা হচ্ছে চায় ইজি প্রশ্ন করুক, কিন্তু একবার বিএসটিইউ নিছি। এই ধরনের চেঞ্জ হয়, এগুলো তো ট্রেন্ডার আসে। কিন্তু যেগুলোতে সেম থাকে, যেমন পেট্রো বাংলা, এনএসআই, এগুলোতে আইবিএ বরাবরই থাকে। ভাই পেট্রো বাংলার জন্য এখন কি করবো? সামনে তো বোধহয় পেট্রো বাংলার চাকরি আছে। পেট্রো বাংলার জন্য ওই যে আপনার এখন যে প্রিপারেশন আছে সেটা রেগুলার করা, ভূগোলে শিখবেন। আমি বলি ম্যাথের হচ্ছে প্রত্যেক টপিকেরই ফর্মুলাগুলো জেনে রাখবেন। আর সামনে আমি প্রত্যেক চ্যাপ্টারের জন্য কিছু রিসোর্স লাগবো, যেমন মিনিমাম 100টা করে প্রত্যেক টপিকের জন্য পাবেন, সো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওই যে একটু আগে বললেন না যে আপনি 100টা সিলেক্ট করে যেন সলভ করতে পারেন, আমি ওই 100টা আপনাদের সিলেক্ট করে দিয়ে দিব, সো দ্যাট এনি টাইম আপনার হচ্ছে যে কোনো জবের জন্য টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে পারেন। আরেকটা বিষয়, 68 এর এক্সাম দিয়ে যেটা বুঝছি ভাই, ম্যাথের হুম জন্য আইবিএ তে আপনার হচ্ছে যে মেন্টরস কিউবি যেটা আছে ওটা আর হুম জিম্যাট অফিসিয়াল গাইড করলেই হয়ে যায় ভালো। মানে নো, ওইখান থেকে ঘুরায় পেঁচায় আপনার দেয়। তো ঘোড়ার পেছে তো তাহলে তো আপনার এগুলো পড়া লাগে না, আপনার তো বেসিক গুলো শিখলেই আপনি পারেন। আপনি জাস্ট এই যে ফর্মুলা গুলো শিখলেন, তারপর দেখলেন যে আপনি ওই ফর্মুলা গুলো ঘুরে পেছে দিচ্ছে, তাহলে তো আপনার কোনো কিছু পড়াই লাগে না। এখানে বিষয়টা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে পরিচিত করাবে, বাট আই থিঙ্ক দে আর নট এনাফ। যে যে কোনো দিনে মানে কিছু কিছু এক্সামে আপনি পারবেন, বাট খুব টাফ দিনে আপনি কি করবেন? কারণ ওই যে মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকের শেষের দিকে 4-5টা করে প্রত্যেক চ্যাপ্টারের শেষে টাফ চাপ কোয়েশ্চেন, দেওয়া। কিন্তু আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে 5টা করে কোয়েশ্চেন যদি টাফ হয়, তাহলে আপনার পুরো বইয়ের টাফ প্রশ্ন হচ্ছে মাত্র 200টা। তা আপনি মাত্র 200 প্রশ্নের প্র্যাকটিস করে টাফ এক্সাম দিয়ে মানে পার পেয়ে যাবেন, শিওর। এজন্যই ভাই আপনার ওই যে আগের ম্যাথ এটা ভালো ছিল, এটাই আমাদের আমি ছিল। বলছি, যে একটা ব্যালেন্স রাখা লাগবে, যে রিসোর্স আমরা যেগুলো জানি ঠিক আছে, বাট রিসেন্ট প্যাটার্নে তো আহ, এগুলো এনাফ না। আপনাকে এগুলো বুঝতে হবে, টপিক ওয়াইজ এফোর্টটা বাড়াতে হবে যেখানে পারেন। আমি তো আপনাদের তো কোনো টেনশন করা দরকার নেই। আপনার অন্য বই কেন নাম বলছেন, আমাকে এগুলো একটু কম বলবেন। আমি হচ্ছে চাই আমি সবকিছুই আপনারা যেন ওয়েবসাইটে পড়েন। সামনে আপনারা হচ্ছে অনেক কিছুর পিডিএফ ফিচার পাবেন, সো দ্যাট আপনারা প্রিন্ট করেও পড়তে পারেন। অনেক কিছুই প্রিন্ট করে পড়ার সুযোগ থাকবে, আপনারা পড়বেন। এই হচ্ছে কি, আর ভাই রিটেনটা আর একটু ভালো করে দিতে হবে ভাই, রিটেনে হুম, অনেক ঝামেলা আছে। রিটেন তো থাকবে, এটা তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা করছিল না ভাই, ওটা আমি বুঝিনি। মানে প্রভাব টাইপের কি দিছিল, মানে না। একটা ওয়ার্ডের মিনিংও জানতাম না। কন্টে সি দিয়ে কি ছিল একটা। দেখেন আমি আপনাদের জন্য পুরো বছরে 200 অ্যাসাইনমেন্ট অপেরা রাখবো, ঠিক আছে? 200-র মধ্যে আপনি হয়তো বা সলভ করবেন কয়টা? 10 মাসে 100টা, এটা হচ্ছে মিনিমাম। তো 100 প্রশ্ন যখন আপনি সলভ করবেন, আই ডোন্ট থিঙ্ক যে আপনি তখন আহ, মানে নিউ টাইপের প্রশ্ন আসলেও, টার্মিনোলজি না জানলেও আপনি ভয় পাবেন। কারণ এই 200টা প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট থাকবে, এখানে অনেক ধরনের প্রশ্ন পাবেন, আইভি যত ধরনের প্রশ্ন করতে পারে সব ধরনের প্রশ্নই থাকবে। টপিক অনেক সময় মিলে যেতে পারে, কারণ দিন শেষে কমন বিষয় থেকে প্রশ্ন আসে, কমন সেন্সের যে বিষয়গুলো, যেমন প্রভাব। প্রভাব তো আমরা জানি অনেক কমন প্রভাব থেকে আসে। তারপর লেটেস্ট যে মডার্ন যে চেঞ্জেস গুলা, এগুলো নিয়ে আসতে পারে। এছাড়া তো আইবির প্রিভিয়াস এর কোশ্চেন আছে ফর ইন্সপিরেশন। ওকে, ভাই ওকে, আমি এনিথিং এলস? অ্যানালিটিক্যাল নিয়ে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, প্রশ্ন ছিল। ইয়েস। আচ্ছা, অ্যানালিটিক্যালের জন্য কি জিআরই বুকের প্রশ্নগুলো এনাফ বা যে কটা আছে? আমি বলি, আমরা তো কোনো কিছু আইবির বিষয় নিয়ে শিওর হতে পারি না, বাট জি একটা জি। বিষয় হচ্ছে বুঝতে হবে, যদি জিআরই বিগ বুকের বাইরে কোনো প্রশ্ন আসে, এইটা হচ্ছে মানে সবগুলাই মনে করেন 2টা পাজল আসছে, 2টাই জিআরই বিগ বুকের বাইরে এবং খুবই টাফ, ওই দিনে কাট অফটা মাত্রাতিরিক্ত লেভেলে কমে যাবে। আর ওই দিনে কেউই পারবে না, কারণ আপনার কম্পিটিটর বলেন, আপনি বলেন, আমরা সবাই জিআরই বিগ বুকের পাজলগুলো পড়ি কেন? কারণ আইবির প্রত্যেক বছরই এখান থেকে কমন আসে। যে বছর আসবে না এই বছর কেউই পারবে না, তখন থাকবে মেইন খেলাটা থাকবে পাজলের বাইরে যে প্রশ্নটা থাকবে, ওই প্রশ্নে কারা পারছে। বা একটা পাজল সলভ করতে গিয়ে, এই যে এবছর যেটা হলো, 2 নম্বর পাজলটা সলভ করতে গিয়ে মানুষ পুরো চান্সটাই হারিয়ে ফেলছে, কারণ ভুল ডিসিশন ছিল এটা টাচ করাটাই। তা আমরা
জিআরই বিগ বুকে সবগুলা ভালো করে পড়বো, এর বাইরেও আমরা সলভ করব, আমরা পারদক্ষতা অর্জন করব, কিন্তু সেটাকে আমরা হোল্ড করব। যে এক্সাম হলে যদি আমাদের বাধ্য না হতে হয় যেটা আনসার করার জন্য, আমরা আনসার করবো না, বাট শিখে যাব। ওকে, তবে মেইন টার্গেট হচ্ছে আগে জিআরই বিগ বুক শেষ করে তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্স লেভেলে বলতে অনেক ধরনের ম্যাথ আছে, কিন্তু সরি, অনেক ধরনের পাজেল আছে যেগুলা আগে জিআরইতে আসছিল এবং রিসেন্টলি কনক্লুডেড হয়েছে LSAT। কেউ নাম শুনছেন? LSAT তে আপনার হচ্ছে লজিক্যাল গেমস, আমাদের হচ্ছে অ্যানালিটিক্যাল পাজল। তো ওইখানেও অনেক বড় কোয়েশ্চেন পুল আছে, আমরা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবো। দ্যাট আই এম নট সাপোর্টিভ টু লাইক ওই যে ইন্ডিয়ান যে জব এক্সাম গুলো আসে, এগুলো আসলে আইবি স্ট্যান্ডার্ড না, মানে আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আমরা হচ্ছে LSAT এগুলার প্র্যাকটিস করবো, আর হচ্ছে জিআরই বিগ বুক। ঠিক আছে? আর ওই সেম গুলোই আমরা হচ্ছে আবার কি করব, মাঝে মাঝে কমন কোয়েশ্চেন গুলো আমরা প্যারাফ্রেজ করে দেখবো, মানে পরীক্ষা হলে পাবে অনেক সময়, মানে আমাদের মক টেস্টে সেম প্রশ্ন অন্যভাবে সাজানো, বাট লজিক্যাল সেম। তা আপনাদের যেন একটু আইডিয়া হয় যে আইবি যখন এই ধরনের পাজল থেকে কপি করে, বেশিরভাগ সময় হচ্ছে সরাসরি দেয় না, প্যারাফ্রেজ করে দেয়, কনটেক্সট চেঞ্জ করে দেয়, নাম চেঞ্জ করে দেয়। তা আমরা ওইভাবে প্র্যাকটিস করবো না, আমরা কোনো কিছু বাদ রাখবো না। অ্যাটলিস্ট সেটা হচ্ছে আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করার থাকবে, আপনাদের হচ্ছে কোঅপারেশন থাকলে হয়ে যাবে। ভাই পেট্রো বাংলার জন্য মানে বলতে যাচ্ছিলেন পরে আটকে গেছে। পেট্রো বাংলার জন্য মানে আইবিএ বাদে অন্য সাবজেক্ট গুলোর জন্য কিভাবে প্রিপারেশন নেবো, মানে কোনটা বই ফলো করবো? আইবিএ বাদে? হ্যাঁ, আইবিএ এগুলা বাদে একটু মানে হচ্ছে জিকে টিকে এগুলা কিভাবে পড়বো? ও আচ্ছা, শিক্ষের জন্য তো এটা হচ্ছে কি বলে, নট টোটালি শিওর, কিন্তু বেশিরভাগই দেখলাম যে রিসেন্ট প্যাটার্নে আসে, আর আইবিএ যে জিকে করে আহ, অনেকটাই ইউনিক প্রশ্ন করে, যেগুলো হচ্ছে সবাই পারবে এমন প্রশ্ন দেয় না। এখানে হচ্ছে আপনার এই ট্রিকগুলো রাখে, কারণ যে ম্যাথ দিল টাফ, এখন জিকে যদি খুব বেশি ইজি দেয়, তখন কিন্তু আবার যারা হচ্ছে জিকে নিয়ে এক্সপার্ট তারা অ্যাডভান্টেজ পাই যাচ্ছে। তো ওইখানে একটু ব্যালেন্স রাখে, মেইনলি হচ্ছে রিসেন্ট প্রশ্ন এনাফ হয়ে যায়। আপনার মনে করেন অন্য জবের প্রিপারেশন যেটা নিচ্ছেন এনাফ, সাথে হচ্ছে রিসেন্ট যে নলেজ গুলো, রিসেন্ট জিকে। আর আমি এখন পুরো অ্যানালিসিস করে নাই জিকের জন্য, জিকে অ্যানালাইসিস করলে আমি অবশ্যই একটা প্যাটার্ন ধরতে পারবো, সেই প্যাটার্নটা আপনাদের জানাবো। বাংলার ক্ষেত্রেও সেম, আইসিটির ক্ষেত্রেও সেম। সব এক্সাম যারা নেয় তাদের কাছে কিছু একটা প্যাটার্ন থাকে। যেমন আমি অনেক বছর আগে, অনেক বছর না, বেশি না, যখন বিআইবিএম এক্সাম নিত, আমি তখন হচ্ছে সবার প্রশ্ন সলভ করতাম, যা যা লাগে। আমি হচ্ছে কেন সলভ করা শুরু করছিলাম, যে কেউ একজন বলছিল আমার যে আইবি প্রিপারেশনের সাথে এমবিএম মিলে যায়। তো আইবিএ প্রিপারেশনের প্র্যাকটিস, এমবিএ কোয়েশ্চেন ব্যাংক, ইভিনিং এমবিএ, ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর প্রশ্ন প্র্যাকটিস করা উচিত, এমবিএম বিএভিএম এর প্রশ্ন প্র্যাকটিস করা উচিত। তো আমি সবগুলো বই কিনছি, প্র্যাকটিস করছি। তো ওই সময় আমি প্যাটার্ন খোঁজার চেষ্টা করছি, পরে দেখলাম বিএভিএম যে প্রশ্নগুলো করে, বেশিরভাগ প্রশ্ন করে এক্সাম বিদ্যা থেকে ম্যাথের জন্য, ইংলিশের জন্য এক্সাম বিদ্যাই থাকে, মাঝে মাঝে অন্য সোর্সে যায়, আর জিকের জন্য ওদের কিছু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। বাংলার জন্য সেম, বাংলার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তো এইভাবে প্যাটার্ন আপনারা পাবেন, মানে আমি শুরু করলে আপনারা পাবেন, আপনাদের জানাবো। বেশি মার্ক তোলার জন্য আচ্ছা একটা প্রশ্ন আসছে, যে আমাদের ইংলিশ সেকশনে সবসময় টার্গেট করা উচিত কিনা বেশি মার্ক তোলার জন্য। এখন আমি বলি, বেশি মার্কস হচ্ছে সবসময় এটা পারবেন কিনা যায় না, কারণ অনেক সময় ইংলিশ হতে পারে খুব বেশি টাফ, আপনাদের এই বিষয়টা মাথায় রাখা লাগবে। আইভিএ হচ্ছে আনসার্টেন বিষয়, বাট মোস্ট অফ দ্য কেসেস ইংলিশ সেকশনটা পারার মতো থাকে। যত টাফই হোক না কেন, আপনার যদি এক্সপার্টাইজ থাকে আপনি পারবেন। মানে আল্ট্রা লেভেলের টাফ তো খুব বেশি দেয় না, যেমন এনএসএ তে আসছে, তো ওই দিনগুলো হচ্ছে আলাদা। যেমন আপনার 30 মার্কে টাফ আসবে না, ইজি আসবে। তো ওই দিনে যেদিন টাফ আসবে ওই দিন তো 15 আপনার জন্য হাইয়েস্ট, বাকিরা পাবে 7-8। তা আপনি যে ওই যে আপনার মেইন টার্গেট থাকবে, আপনি যদি কোনো একটা স্ট্রং জোনকে না রাখতে পারেন, যে আপনার যেন প্রত্যেক সেকশনে অ্যাভারেজ মানুষ যত পাবে তার থেকে যেন 2-3 করে বেশি পান, মানে কিউমুলেটিভলি আপনি যেন এগিয়ে থাকেন। মেইন হচ্ছে টার্গেট হচ্ছে সেটা। এখন ম্যাথের ক্ষেত্রে স্ট্রং জোন করা যায় কিনা সেটা নির্ভর করে, যেমন আইভিএ 67 ইন থেকে যে প্রশ্ন আসছে, ওইখানে অনেকেই
25টার মধ্যে 20টাও পারছে, যাদের ম্যাথটা স্ট্রং জোন ছিল, আবার ইংলিশ সেকশনে খারাপ করছে বা অ্যাভারেজ ছিল। তো এটা ডিপেন্ড করে। ম্যাথ যদি টাফ আসে, আপনি এক্সপার্ট থাকলেও আপনি তো ওই জনকে টার্গেট করতে পারবেন না। কারণ যে টাইমটা লাগবে 1 মার্ক প্রশ্নের জন্য, 1 মার্কের জন্য আপনি 3 মিনিট সময় দেন, কিন্তু ওই সময়টা ইংলিশে যদি আপনি একটা প্রশ্নে 3 মিনিট দেন, আপনি ডেফিনেটলি কারেক্ট করতে পারবেন অনেক বেশি। মানে মেন হিসাবটা হচ্ছে ওইখানে। আপনি অবশ্যই ম্যাথে টার্গেট করতে পারেন, কিন্তু ম্যাথে হচ্ছে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। আপনার আপনি একটা ম্যাথ কারেক্ট করতে যে সময় নেবেন, আপনি ওই সময়ে ইংলিশ 2টা কারেক্ট করতে পারবেন। এই জন্য আমরা বারবার বলি ইংলিশ সেকশনটাকে একটু স্ট্রং জোন বানান। ঠিক আছে? আমি কি বিষয়টা বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এনিথিং এলস? আচ্ছা, আপনি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন তো, এই যে এখন পর্যন্ত রিসোর্স তো লিমিটেড, আপনারা তো খুব বেশি অন্য কিছু পান নাই। যেগুলা পেয়েছেন ওইখান থেকে আপনাদের কি লার্নিং গুলা বাড়ছে কিনা? আই জাস্ট ওয়ান্ট টু নো। আমি তো জাস্ট কাজ করে যাচ্ছি, তৈরি করছি, ক্লাস নিচ্ছি, বাট আমাকেও জানা উচিত যে আপনাদের প্রোগ্রেস হচ্ছে কিনা, বা আপনারা নিজে কনফিডেন্ট ফিল করছেন কিনা, যারা আহ, একটু ও- অ্যাক্টিভ ছিল। হুম। আমি খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না ভাইয়া। আমি হচ্ছে আমার রেগুলার এমবিএ এর জন্য ব্যস্ত ছিলাম, ক্লাসের জন্য। তবে হুম। আমি প্রথম কয়েকদিন অ্যাক্টিভ ছিলাম। তবে আমি ওয়ার্ডনাসের জন্য, ওয়ার্ডনাসটা আমি এক্সপ্লোর করেছি প্রায় অল্প কিছু, 7-8 দিন মতো। আমি খুবই স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ। এগুলোতে আমি অনেক চিন্তা করি। আমি বলি অনেকগুলো বিষয় দেখবেন ফ্লেক্সিবিলিটি কম, কারণ ফ্লেক্সিবিলিটি নাই এই কারণেই, সো দ্যাট বেশি ফ্লেক্সিবিলিটি দিলে আমরা কিন্তু অনেক সময় হারিয়ে যাই, কইতে কই যায়, আমাদের খবর থাকে না। ঠিক আছে? তো আমি চাইতেছি কিছুটা বিষয় হচ্ছে ফ্লেক্সিবিলিটি কম থাকবে, কিছু বিষয় থাকবে পুরো লার্নিং, মানে আপনি যদি যত সময় বেশি দিবেন তত বেশি শিখবেন। আর ওয়ার্ডনাসে সামনে। হুম। ওই ওয়ার্ড। ওয়ার্ডনাসে একটা সমস্যা কি যে হ্যাঁ, এক্সপ্লানেশন যেগুলো ছিল না, পুরা হ্যাঁ। ওয়ার্ডের সবগুলোতে এক্সাক্ট মানে এক্সপ্লানেশন দেওয়া নেই। আরে ওই যে এগুলো তো এক্সপ্লেনেশন না, এগুলো তো এমনিতে দেওয়া, এগুলো হচ্ছে অটোমেটেড করা। এগুলো এক্সপ্লেনেশন ছিলই না, আমি যখন প্রশ্নগুলো কালেক্ট করছি এক্সপ্লেনেশন ছিল না। এটা মেইন হচ্ছে আমি বলি এক্সপ্লেনেশন গুলো হচ্ছে অটোমেট করা, বাট এখানে মেইন যে সলিউশনটা কোন ডেফিনেশনের সাথে কানেক্ট করে দিছে, আপনারা দেখবেন কোন ডেফিনেশনটা উত্তর দেওয়া, মানে ওই ওয়ার্ডে কোন ডেফিনেশন মিনিং এ শব্দটা ইউজ হয়েছে, তাহলে আপনারা কি বুঝতে পারবেন কনটেক্সচুয়াল ইউসেজটা। এখানে যে সলিউশনটা, এগুলো হচ্ছে অটোমেটেড কিছু টেমপ্লেট ছিল, আমি যেটা করছি, কারণ কুইজ হচ্ছে প্রায় আহ, কত, অনেক কুইজ, প্রত্যেক ওয়ার্ডের জন্য মনে করেন অ্যাভারেজ 50টা করে কুইজ আছে। 50 না, সরি সরি ভুল বলছি, 20টা করে। তাহলে যদি 1400 ওয়ার্ডের কুইজ আছে, আমাদের ডেটাবেজে 1400 ওয়ার্ডের কুইজ আছে, তাহলে মানে অলরেডি অনেকগুলো হয়ে যায়। তো এত কুইজের সলিউশন আসলে খুব কম সময়ে দেওয়া যায় নাই। তো আমি একটু অটোমেটিক করার চেষ্টা করছি। আর এখানে মেইন টার্গেট হচ্ছে সলিউশন দেখা না, এখানে মেইন টার্গেট হচ্ছে আপনার হচ্ছে ওই সলিউশন, আনসার দিলে যে আনসারটা আসে, অপশনটা আসে, ওইটাই উত্তর। এখানে আসলে সলিউশন দেখা বেশি দরকার পড়ে না। না ভাই, কিছু এ- কিছু ভাই মানে খুব কঠিন, মানে বোঝা যায় না সেন্টেন্স গুলা, ওগুলোর জন্য কি এখন চ্যাট জিপিটি ইউজ ওইগুলার করতেছেন? জন্য হচ্ছে কি করতে হবে, সলিউশন যেটা দেওয়া আছে আই থিঙ্ক এটাও এনাফ, কারণ এখানে মেইন ইন্ডিকেশন দেওয়া আছে কেন এই মিনিংটা কারেক্ট। আর যে সেন্টেন্স গুলো বোঝা যায় না, এই সেন্টেন্স গুলো হচ্ছে খুবই টাফ ওয়ার্ডিং থাকে, যেগুলো আপনাকে সামহাও বুঝতে হবে, হয়তো বা একটু সময় নিয়ে, হয়তো বা কপি করে বা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দেওয়া। ঠিক আছে? ভাই আর হচ্ছে ওই যে ইডিয়ম এন্ড ফ্রেজটা যদি দিয়ে দিতেন ভালো হইতো, কারণ এইটাতে অনেক এখন থেকে পড়লে তাহলে বেটার হয়। ইডিয়ম ফ্রেজ এই হচ্ছে এই এই কঠিন একটু ভাই। কঠিন বলতে ইডিয়মস এন্ড প্রেজ তো আমাদের মেইন প্রায়োরিটি না, কারণ ইডিয়মস এর প্রেজে সামনে বছর আসবে এমন না, বাট এইগুলো হচ্ছে অপশনাল। আমি শুরুতে কেন দিচ্ছি না, কারণ মনে করেন আপনি 3 মাস প্রিপারেশন নিলেন, ইডিয়ম শিখলেন, অনেকগুলো শিখলেন, মনে হচ্ছে যে ভাই অনেক কিছু আপনার 68-এ কমন পড়ছিল, আমার 2টা কমন পড়ছে। না, কমন তো পড়ছিল ঠিক আছে। এখন এটা হচ্ছে সবসময় অপশনাল, আগে হচ্ছে ওয়ার্ডনেসের 4টা লিস্ট শেষ করবেন, তারপরে অন্য কিছু, তারপরে হচ্ছে কমন কনফিউজিং ওয়ার্ডস, সবই পাবেন, তারপরে হচ্ছে রুট ওয়ার্ডস, তারপরে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। মানে আমাদের সিরিয়াল থাকবে, যেগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেগুলো আমরা আগে শিখবো, সো দ্যাট আমরা বেশি বেশি রিভাইজ করতে পারি। এবং এখানে 80-20 রুলস তো আপনারা জানেন, তাই না? এই বিষয়ে মাথায় রাখবেন, প্রিপারেশনের ক্ষেত্রে এটা জরুরি। আমরা প্রিপারেশনের সময় এই ভুলটা অনেকেই করি, 80-20 রুলের যে বিষয়টা।
এই যে কনফিউজিং ওয়ার্ডস পড়লাম, ওয়ার্ড স্মার্ট পড়লাম, ওই ভোকাবুলারি, ভোকাবুলারি তো অনেক ধরনের আছে। আপনার আমরা নর্মাল যে ভোকাব শিখি জিআরই লেভেলের ওয়ার্ডস, তারপর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস, তারপরে মনে করেন উম আর মুখস্থের কি কি আছে, আরো আছে কি জানি, ইডিওমেটিক ফ্রেজাল ভার্ব ইউজেস। হ্যাঁ, ওই যে ইডিওমেটিক ইউজেস অথবা প্রেজাল ভার্বস, এই যে বিষয়গুলা, তার মধ্যে আরো তো আছে এই আহ, কি বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ওইগুলোর মধ্যে ধরেন। তো এইখানে যে বিষয়টা, অ্যানালজি আছে। অ্যানালজি মুখস্থের বিষয় না, আমি বলছি রে কেন। তো এইখানে যে বিষয়টা, এইগুলা মনে করেন আপনি জানেন যে আপনার প্রয়োজনের সময় কাজে লাগতে পারে, আইবিতে আসছে, আমরা পড়বো, কিন্তু আইবিএতে 80% টাইম যে বিষয়টা আসে, যে প্রশ্নগুলো আসে, এই একটা জায়গা থেকে 80% টাইম আসে, আর বাকি সবগুলো মিলিয়ে 20% টাইমস আসে। তাহলে আপনার আগে কোনটাতে জোর দেওয়া উচিত? এখানের মধ্যে আবার শিওর না কোন টপিককে আসবে, বাট এইটা অলওয়েজ শিওর। তা আপনার প্রায়োরিটি হচ্ছে তাকে এই সেকশনটাকে বেশি ভালো করা, তারপর অন্য সেকশনে যেতে পারেন। সেমটা হচ্ছে আমরা যে ম্যাথ বললাম, ম্যাথের ক্ষেত্র 80-20 রুলস, যে ওয়ার্ড প্রবলেম সবসময় আসে, মানে একটা ভালো লেভেলের থাকে 60%, প্রায় অলওয়েজ থাকে। তা আমরা আগে এইটাতে বেশি জোর দিব, তারপর ওই যে বাকি বিষয়গুলোর জন্য নাম্বার প্রপার্টিজের মধ্যে দেখবেন প্রায় 15টা টাইপস, মনে করেন 15টা টাইপস, তা আমরা কি 15টা টাইপস শিখবো না, আমরা ওইখানে গিয়েও 80-20 রুলস ফলো করব। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো আগে জোর দিব, আর বাকিগুলোর জন্য ব্যালেন্স রাখার জন্য আমরা শিখে যতটুকু লাগে ততটুকু শিখবো। ওকে, ওকে। আরেকজন হচ্ছে হাত তুলছিলেন, একটু বলতে পারেন। ইসমাইল ভাই হাত তুলছিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। আচ্ছা, প্রশ্ন ছিল ওই যে অ্যাওয়ারনেস এর সবগুলো ফিচার কিন্তু অনেক ভালো, কিন্তু একটা হুম বিষয় হলো যদি ওই যে তিনটা ক্যাটাগরি আছে, যে একটা হয়তো হুম ফুল কনফিডেন্ট, একটা হাফ কনফিডেন্ট, আর একটা হলো ওই যে হুম নিড রিভিশন। হুম তো যেগুলো ফুল কনফিডেন্ট ওগুলো তো দেখায় যে কনফিডেন্ট ঠিক আছে, পরে লো মানে হাই কনফিডেন্ট বাদে যেগুলো, সেগুলো সরাসরি কিন্তু মানে অ্যাক্সেস করা যায় না, সেটা আবার খুঁজে নিতে হয় যে হয়তো আমি 5 নাম্বার সেটে ভুল করেছিলাম নাকি 6 নাম্বার সেটে, ওটা ভিন্ন করে খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যায়। এটার জন্য আমি একটা বিষয় আছে, তো আমি আজকে টেলিগ্রামে একজন বললো, তা আমি তো উত্তর দিলাম। এই ছোট লিস্টে হচ্ছে আপনি পাবেন না। আমরা যখন ওয়ার্ডস্মার্ট ওয়ানে যাব, যেটা আমাদের মেইন টার্গেট, ওয়ার্ডস্মার্ট ওয়ান যখন 1800 ওয়ার্ড থাকবে, ওইখান থেকে একটা বিষয় কমন পাবেন। আপনি যখন 20টা রেড মার্ক করবেন, ঠিক আছে, আপনি সাথে সাথে দেখবেন একটা লিস্ট চলে আসছে, রিভাইজ আচ্ছা, দিস 20 ভোকাবুলারিজ। ওই সেটটা হচ্ছে মাস্ট লাগে। এখানে মেইন টার্গেট হচ্ছে আপনি যখনই 20টা রেড মার্ক হবে, রেড 20টা হলেই একটা নতুন সেট আসবে। মানে এই সেটটা যদি আপনি রিভাইজ না করেন, আপনার অন্য সেট গুলা খুলবে না। রেড মার্ক, কারণ এটা হচ্ছে নিড রিভিশন। মানে কি, আপনি হচ্ছে 4টা সেট শেষ করে আসছেন, আমার টার্গেট হচ্ছে 4টা সেট শেষ করে আসছেন, বা আরো বেশি হতে পারে, তারপরে আপনার 20টা শব্দ রিভাইজ করা উচিত। তো এটা আগে। সেম ভাবে অরেঞ্জের ক্ষেত্রে হচ্ছে সেটটা হচ্ছে 40 ওয়ার্ডের। যখন আপনার 40টা অরেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক একটা রিভাইস সেট তৈরি হয়ে যাবে। এখন আপনার সেট দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এই নাম্বারটা এখনো আসে নাই। সেম ভাবে গ্রিনের ক্ষেত্রে হচ্ছে যখন 100টা হবে, তখন আপনি রিভিশনের সেট পাবেন। তো ছোটটার ক্ষেত্রে পাবেন না, কারণ ছোট ক্ষেত্রে অ্যাটম্যাক্স হচ্ছে রেডটা পেতে পারেন, বা যখন পুরোটা অরেঞ্জ হবে তখন। তো এই সময়টা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এর ক্ষেত্রে পাবেন, বড় লিস্টে গেলে পাবেন। তো একটু ওয়েট করেন, আপনারা হচ্ছে ঠিক মতো মার্ক করতে থাকেন, দেখবেন সামনে সবকিছুই পাবেন। আচ্ছা, রিভিশনটাও কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক প্রসেসের ইউ। মধ্যে, রিভিশনটা হচ্ছে আমাদের প্রসেসের মধ্যে, মানে আপনি পড়লেন রেগুলার সেট, আপনার কখন রিভিশন দেওয়া দরকার সেটা আপনি বুঝতে পারেন, আপনার সামনে চলে আসবে। তো এই ইনফরমেশনটা ছিল না আর কি, থ্যাংক ইউ। বুঝছি, ওকে, থ্যাংক ইউ। 20টা মার্ক ওয়ার্ড, আপনার যদি 20টা লাল মার্ক করে ওয়ার্ড থাকে, মানে 20টাই ডিভিশন দেওয়ার দরকার পড়ে, তখন আপনার নতুন একটা সেট আসবে, এবং ওই ধরনের সেটে একটু আলাদা রুলস। ওইখানে আপনাকে মার্ক করা লাগবে না, ওই সেটগুলোতে আপনাকে মিনিমাম 1 মিনিট করে সময় স্পেন্ড করা লাগবে প্রত্যেক ওয়ার্ডে। এইটা হচ্ছে রুল। ওকে, এনিথিং এলস?
আমরা হচ্ছে আজকে 31 তারিখ, আমরা হচ্ছে আমাদের সিরিয়াস মাসে চলে যাচ্ছি, ফেব্রুয়ারি মাস। আহ, সামনে অনেক কিছু, অনেকগুলো বিষয় আসবে, নির্বাচন আসছে, আহ, রমজান মাস আসছে। তার মধ্য থেকে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, সময় বের করতে হবে। আমরা অনেকগুলো ক্লাস নেব এই মাসেই, কারণ আমারও এই সময়টা অনেক ফ্রি আছে। মানে আমার একটা বাফার পিরিয়ড চলবে, আমার হচ্ছে সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে থার্ড সেমিস্টার শুরু হতে একটু গ্যাপ পাওয়া যাবে। So আমিও চেষ্টা করবো আপনার অনেকগুলো ক্লাস এগিয়ে রাখতে, সো দ্যাট পরে যেন আমাদের কোনোভাবে মিস না হয় আর কি। তা আপনি একটু কোঅপারেট করবেন যতগুলো পারি। আর রমজানে কি করা যায় একটু দেখবো, সবার সাথে কথা বলে দেখবো। ওকে, সবাই ভালো থাকবেন। আবার 3 তারিখ কথা হবে, এবং রিটেন নিয়ে, রিটেনের নিয়ে কিভাবে আমরা মাস্টার প্ল্যান করবো, কিভাবে আগাবো, কি কি করা দরকার। আমরা যেভাবে ইংলিশ ম্যাথ নিয়ে ডিটেইল ভাবে অ্যানালাইসিস করছি, রিটেন নিয়েও করবো। সো আপনারা যদি ক্লাস করেন তাহলে এঙ্গেজড হবেন। আর কি কি পাবেন সেটা তো অনেক সময় জানেন যে অনেক সময় নতুন অনেক কিছু আসতে পারে, ক্লাসে না থাকলে অনেক সময় অনেক মিস হয়ে যেতে পারে। অনেকে রেকর্ডটা প্রেফার করেন, রেকর্ডে কি হয়, অনেকে হচ্ছে এই টানতে টানতে অনেক সময় ক্রুশিয়াল বিষয়গুলো অনেক মিস হয়ে যায়। আই প্রেফার যে আপনারা যদি রেকর্ডও দেখেন, টানাটানি করবেন কম, পুরোটা দেখার চেষ্টা করবেন, আর মেইনলি হচ্ছে ক্লাসে থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান, সি ইউ অ্যাগেইন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।